ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি আপনার বউ, আর আমি আপনাকে ছোব, অন্য কেউ নয়। বেশ ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে উঠল নূর। অপরদিকে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষ পৃথকের কথাগুলো কর্ণকুহ হওয়া মাত্র ভ্রু কুঁচকে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শুভ্রপরীর দিকে। কানে গুজে রাখা ফোনটা পকেটে রেখে বুকে হাত গুজে দাঁড়ালো পৃথক। নূরের কথায় পৃথক কিছু বলছে না, তাতে রাগ হলো নূরের। সে আবারও চেঁচিয়ে বলল, শুনতে পাচ্ছেন আপনি পৃথক ভাই? আমি আপনার বউ, বউ, বউ। পৃথক ফোঁস করে শ্বাস টেনে বলল, এটা তো জানি না, এমন নয়, তা রাষ্ট্রকে জানানোর কি হয়েছে? নূর নিশ্চুপ। ওদিকে পৃথক ফের বলল, এদিকে বলছিস তুই আমার বউ, ওদিকে আবার ভাইও ডাকছিস। আচ্ছা ভাই, কি তোর জাতীয় ভাষা? অষ্টাদশী যুবতী নুরিয়া জান্নাত থমকালো, ভরকালো বটে। যাকে ছোট্টকাল থেকে ভাই বলে এসেছে তাকে জামাই বা স্বামী বলতে বেশ লজ্জা লাগছে। কিন্তু নিজের অধিকারের বেলায় সে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। পৃথক ভাই, আপনি যখন জানেন আমি আপনার বউ, তাহলে ওদের কেন বললেন না? পৃথক চুপ রইল। কিছুক্ষণ পূর্বে ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসেছিল, আসার সময় নূর বায়না ধরছে তার সাথে যাবে। ফলস্বরূপ তাকেও নিয়ে এসেছে। সবাই জিজ্ঞেস করেছে কে নূর, কিন্তু বরাবরই প্রসঙ্গ পাল্টে ফেলেছে পৃথক। তো কি বলবো? বলবো মিট মাই ওয়াইফ, যে আমাকে ভাইয়া ডাকে। নূর কিছু বলল না, রেগে মেগে ফার্মগেট ক্যাফে থেকে বেরিয়ে গেল। পৃথক কিছু বলল না, সেও উল্টো হাঁটতে লাগলো। সন্ধ্যায় বাসায় ফিরে চেঁচিয়ে উঠল নূর, মামি অ্যাভাও মামি গো। নূরজাহান চৌধুরী রান্নাঘর থেকে ছুটে আসেন। কিরে সোনা মা, কি হয়েছে তোর? নূর মেকি কান্নার ভান করে বলে, মামি তোমার ছেলে আমাকে বকেছে, তাও আবার একটু না, অনেকখানি। নূরজাহান চৌধুরী বিস্ময় নিয়ে তাকালো নূরের দিকে। কি তোকে বকেছে? আজ আসুক পৃথক, দেখাচ্ছি মজা। নূর মনে মনে হাসল। দেখ বেরা পৃথক চৌধুরী, আমাকে বউ না মানলে এমনি বোকা শোনাবো। আজকে আপনার একদিন আর মামির একদিন, হি হি। রিয়াজ নূরের মাথায় চাটি মেরে বলে, কি গোল পাকাচ্ছিস তুই? নূর ধবাস করে সোফায় বসে বলে, আর বলো না ভাইয়া, তোমার ভাই আমাকে পরিচয় করিয়ে দেয়নি ওই ফ্রেন্ডদের সাথে, আবার বলে কিনা আমি তার বউ না। তাই তুইও এখন ঠিক করেছিস পৃথককে বোকা খাওয়াবি। ইয়েস। সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, তখন হালকা মেরুর রঙের কুর্তা পরে বাড়ির ভেতরে প্রবেশ করে। আর চোখে তাকায় দেখলো নূর বেশ ভাব নিয়েই সোফায় বসে আছে। টিভি চলছে, স্টার জলসার একটা সিরিয়াল। হঠাৎ টেবিলের উপর থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে খেলা দেখতে শুরু করে পৃথক। নূর প্রচন্ড রেগে চেঁচিয়ে উঠল, আপনি এটা বলেছেন কেন পৃথক ভাই? পৃথক বিড়বিড় করে বলল, শুরু হয়েছে রাষ্ট্রভাষা আওড়ানো। কি হলো? রিমোট দিন এখনই। পৃথক সূক্ষ্ম শ্বাস ফেলে আওড়াল, তুই এখানে কি করছিস? নিজের বাড়ি যা। নূর পৃথকের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, এটা আমার শ্বশুর বাড়ি, এখনো বউ বানায়নি ওকে। জি না, আপনার সাথে আমার আকদ হয়েছে, ভুলে গেলেন? আমি বউ? কচু তুই, যা ভাগ এখান থেকে। নূর যখন দেখলো সে ঝগড়ায় পারছে না, তখনই কেঁদে নূরজাহান চৌধুরীকে ডাকতে লাগলো, মামি ও মামি। নূরজাহান চৌধুরী দুতলা থেকে ছুটে আসেন। কি হয়েছে? দেখো না তোমার ছেলে আমাকে আবার বকছে। পৃথক ভ্রু কুঁচকে তাকালো, যেই দেখলি ঝগড়ায় পারছিস না, তখনই মাকে দলে টেনে নিলি। নূর ভেঞ্চি কাটে। নূরজাহান চৌধুরী কড়া কণ্ঠে বলেন, এই পৃথক, তুই সোনা মায়ের সাথে এমন করছিস কেন? পৃথক 2 গুণ বেশি রাগ দেখিয়ে বলল, তোমার সোনা মাকে বলো বাড়ি যেতে, না হলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব। নূর ভয় পেয়ে গেল। নূরজাহান চৌধুরীকে জড়িয়ে বলল, চললাম মামি, তোমার এই ছেলের সাথে থাকবো না আমি। নূর দৌড়ে উপরে সাহার রুমে গেল। সাহা জানালার কাছে বসেই ছিল, হঠাৎ নূরকে অমন ভাবে আসতে দেখে চমকালো। নূর গিয়েই আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরে নেয়। কি রে নূর, এসব ব্যাগে নিচ্ছিস কেন? থাকবো না তোর ভাইয়ের সাথে, বেরা খকুড়ি।
কি করছে ভাইয়া? কি করেনি সেটা বল। তোর ভাই আমাকে থাপ্পড় দেবে বললো, ভাই থাকবো না। নূর জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লো। ওদিকে পৃথক বেশ আরামসে সোফায় বসে আছে। নূরকে নিচে নামতে দেখে অগোচরে হাসলো। ভাবি, এক গ্লাস পানি দাও তো। নিমু রান্না ঘর থেকে পানি নিয়ে আসে। এই নাও ভাই। ভাবি ভাবা যায় অবশেষে আপদ বিদায় হচ্ছে। নিমু মুচকি হাসে। নূর মুখ বাঁকালো। ভাবি, চললাম। আরে নূর, রাগ করছিস কেন? পৃথক ভাই তো এমনি বলেছে ওইসব। না, থাকবো না আমি। পৃথক ভাবলেশীন ভাবে জবাব দেয়। আরে না ভাবি, আমি এমনি বলিনি। ও আমার মাথা খায় খালি। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বের হো। নূর ঠোঁট কামড়ে ধরে, এই বুঝি কেড়ে দেবে। সূর্যের মিষ্টি রশ্মি মুখে পড়তেই ঘুম ভেঙে গেল নূরের। উঠে বসে সে জানালার কাছে গিয়ে কপাট খুলে দেয়। স্নিগ্ধ এই সকাল বেশ ভালো লাগে নূরের, সত্যি মনে মুগ্ধকর। রান্নাঘর থেকে টুকটাক শব্দ শোনা যাচ্ছে। নূর ভেতরে গেল। রান্না করেছে রূপা আহমেদ। নূর গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। মা, আজকে কলেজে ভর্তি হব, তুমি যাবে আমার সাথে? রূপা আহমেদ মেয়ের মাথায় হাত রেখে বলে, আজকে অফিসে যেতে হবে মা, এনজিওতে অনেক কাজ। ও আচ্ছা, ঠিক আছে। রাগ করো না নূর, তুমি বরং সাহার সাথে চলে যেও। আচ্ছা, ঠিক আছে। রূপা আহমেদ মেয়ের মন খুশি করতে বলে উঠে, দেখো তোমার জন্য বাদামের পায়েস তৈরি করেছি। ও ওয়াও, তাড়াতাড়ি দাও, খেয়ে নেব। রূপা আহমেদ মেয়ের আনন্দ দেখে খুশি হয়। একমাত্র মেয়ে, তার কত আদরের। স্বামী মারা যাওয়ার পর খুবই আদরে পালন করেছে। এসবে সব ধরনের সাহায্য করেছে সাফিন চৌধুরী। নিজের ভাইয়ের থেকেও বেশি বললে চলে। এবং কি নূরকে নিজের বাড়ির বউ করেছে। রোদে ঝলমলে এই সকালে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে নূর। কলেজে গিয়ে দেখে সাহা আর পৃথককে। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় পৃথক। নূর কিছু বলল না, নিজের মতো এগিয়ে গেল। তৎক্ষণাৎ সাহা এসে জড়িয়ে ধরে নূরকে। কি রে, কখন থেকে কল করেছি, তুই ধরলি না কেন? নূর পৃথকের দিকে দৃষ্টি রেখেই বলে, এমনি। পৃথক ভ্রু কুচকালো। নূর পাত্তা দেয় না। পৃথক সাহাকে ডেকে বলে, চল তোকে অফিস রুমে নিয়ে যাই। ভাইয়া, আমি কি একা যাব নাকি? তো এখন কি পুরো কলেজকে তুলে নিয়ে অফিসে যাব? আরে না, আমি বলছিলাম নূর তো আমার সাথেই যাবে। ও পারবে, যেতে হবে না ওর সাথে। ও একাই সব পারে। নূর প্রচন্ড রেগে বলে উঠে, হ্যাঁ আমি পারবো, এত বলতে হবে না, যান যান। পৃথক সাহাকে নিয়ে চলে গেল। সাহার বেশ মন খারাপ হয় নূরকে রেখে যেতে। নূর ঠায় দাঁড়িয়ে আছে, ওদের যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে আছে। পৃথক ভাই, আমি আপনাকে ভালোবাসি। নূর কিছুক্ষণ পর অফিসে গেল ভর্তি হতে, কিন্তু সেখানে গিয়ে অবাক হয়। সে অলরেডি ভর্তি হয়ে গেছে, কিন্তু নূর কিছুই বুঝে উঠতে পারল না। অতঃপর আন্দাজ করলো এটা পৃথক চৌধুরীর কাজ। দৌড়ে কলেজের মেইন গেটে এসে দাঁড়ায় নূর। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পৃথক। সাহা কোথায়? পৃথক গম্ভীর গলায় বলে, ওকে বাড়ি যেতে বলেছি, ট্যাক্সি দিয়ে দিয়েছি। নূর পৃথকের দিকে তাকিয়ে আছে। লোকটা এত গম্ভীর কেন? সে কি বুঝে না তাকে কেউ ভীষণ ভালোবাসে? হয়তো বুঝে, বুঝেও না বোঝার ভান করে থাকে। শুনেন পৃথক ভাই, আপনি আমার সাথে খুব রুড ভাবে কথা বলেছেন, তাই এখন সরি বলুন ঝটপট। পৃথকের কপালে ভাঁজ পড়ল। সে বলবে সরি? হাস্যকর। তোর কি মনে হয় নুরিয়া জান্নাত আমি তোকে সরি বলবো? এই পৃথক চৌধুরী সরি বলবে? নূর রাগলো। নাকের পাটাতন ফুলে উঠে। যদি আপনি আমাকে সরি না বলেন তাহলে আমি কি করবি? হ্যাঁ বল বল। নূর বুঝতে পারছে না কি করবে। তখনই দেখলে গেটের কাছে 2-3টে পাথর পড়ে আছে। সেখান থেকে একটা পাথর নিয়ে পৃথকের শখের গাড়িতে ছুঁড়ে মারে। মুহূর্তে পৃথক প্রচন্ড রকম রেগে চেঁচিয়ে উঠল, নূরের বাচ্চা, তুই এটা কি করলি? তুই গাড়ি? আই প্রমিজ আজকে তোর একদিন কি আমার একদিন। নূর ভয়ার্ত দৃষ্টিতে তাকালো পৃথকের দিকে। রাগের বশে কি করে বসলো। এবার কি হবে তার?
বার কয়েক শুকনো ঢুক গিলছে সে, তখনই পেট মোচড় দিয়ে ওঠে। আমার পেয়েছে। বাগানে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে নূরকে পৃথক। সেই কলেজে থেকে ফেরার পরেই থেকে এভাবেই দাঁড়িয়ে আছে সে। নূরজাহান চৌধুরী ছেলের রাগ করে বরাবরই ভয় পায়, তবে এইবারে একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক, কি করছিস এসব? সোনা মায়ের কষ্ট হবে তো। মেয়েটা এই রোদ্দুরে দাঁড় করিয়ে রেখেছিস। পৃথক বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, টি শার্ট বের করে গায়ে জড়িয়ে বাগানের দিকে পা বাড়ায়। হঠাৎ কালো মেঘে ঢাকা পড়ল আকাশ, চারিদিকে বাতাস বইছে। হুট করে রুম ঝুম শব্দ করে বৃষ্টি শুরু হয়েছে। সাদা রঙের জামা ভিজে গায়ে লেপ্টে গেল নূরের। নূরের এমন ভিজে জুবুথুবু অবস্থা দেখে ফিক করে হেসে উঠল পৃথক। পুরুষালী কণ্ঠ শুনে ক্ষণিকের জন্য থমকে যায় নূর। ঘাড় ফিরিয়ে দেখে পৃথককে ইশকি মিষ্টি হাসি। পুরুষ হাসলেও যে এত সুন্দর দেখায় তা জানা ছিল না নূরের। নূর, তোর কি পেয়েছে রে? নূর থতমত খায়, ছিকি লজ্জা। তার তো ওয়াশরুম পেয়েছিল, না পারছিল বলতে, না পারছিল আটকে রাখতে। ছিছি। পৃথক ভাই, একদম বিরক্ত করবেন না, যান এখান থেকে। পৃথক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নূরের দিকে। নূর মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, কখন থেকে দাঁড়িয়ে আছে, পা দুটো ব্যথা ধরে গেল তার। চল ভেতরে আয়। নূর শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এই পৃথক চৌধুরী তাকে একটুও ভালোবাসে না। কি হলো? শুনতে পাচ্ছিস না? চল ভেতরে। যাব না আমি আপনার বাড়িতে, আমি আমার বাড়িতে যাব। নূর রাগান্বিত হয়ে পা বাড়ায় নিজের বাড়ি যাওয়ার জন্য, তৎক্ষণাৎ পৃথক ওর হাত চেপে ধরে। কোথাও যাবি না, ভেতরে আয়। বললাম তো আমি আপনার বাড়িতে যাব না। তোর কি মনে হয় নূর, এই অবস্থায় আমি তোকে যেতে দেব? শরীরের প্রতিটি ভাঁজ দেখতে পাচ্ছি আমি, সবকিছু স্পষ্ট। নূর চমকালো, নিজেকে দেখে সত্যি লজ্জা পায়। সত্যি সাদা জামা গায়ের সাথে লেপ্টে থাকার দরুন সব দেখা যাচ্ছে। লজ্জায় মাথা নিচু করে নিল পৃথক। তার মধ্যে আশ্চর্য এক কাজ করল। ছাদা ফেলে দিয়ে টুক করে পাজা করে তুলে নেয় নূরকে। পৃথক ভাই। আকস্মিক ঘটে যাওয়াতে ভয় পায় নূর। গলা জড়িয়ে ধরে পৃথকের। ছাড়ুন, ছাড়ুন। হুশমায়া, তুই না আমার বউ। এখন স্বামীর কোলে উঠতে এত লজ্জা? নূর লজ্জায় বারংবার নুয়ে পড়েছে। রুমে নিয়ে গেল পৃথক নূরকে, তবে অবশ্যই তার রুমে। নূর ভরকে যায়। যে লোকটা তাকে এই রুমে আসতেই দেয় না, সে কিনা নিজে গিয়ে এখন নিয়ে এসেছে। বাবারে! পৃথক আলমারি থেকে হালকা মেরুর রঙের একটা জামা আর সালোয়ার বের করে নূরের হাতে দেয়। গিয়ে চেঞ্জ করে নে। নূর অবাক দৃষ্টিতে বলে, আপনার আলমারিতে মেয়েদের জামা কাপড়? কেউ গার্লফ্রেন্ড ছিল নাকি, যার জন্য এসব কিনে রেখেছিলেন? পৃথক জানে নূর ভীষণ পজেসিভ, তাই তাকে একটু রাগিয়ে দিতে বলল। হ্যাঁ ছিল। কি? পৃথক বা চোখের ভ্রু নাচিয়ে বলল, জিজ্ঞেস করলো কি? নূরের প্রচন্ড রাগ হলো, নিজেকে কন্ট্রোল করতে না পেরে পৃথকের চুল টানতে শুরু করে। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমি আপনার বউ হই। পৃথক কোকিয়ে উঠল। শয়তান মেয়ে, ছাড় আমায়। পৃথক চৌধুরীর চুল টানছিস? ভালো হবে না কিন্তু। ছাড়বো না। নূর ছাড়ার বদলে আরো বেশি করে টানতে থাকে। হুট করে পৃথক নূরের ওষ্ঠা আঁকড়ে ধরে। মুহূর্তে শান্ত নদী হয়ে যায় নূর। অন্তঃপুরে জলোচ্ছ্বাস হচ্ছে, তা বাইরে থেকে দেখার জন্যই। পৃথক নূরের চুলের মধ্যে হাত ঢুকিয়ে আরো কাছে টেনে নেয়। পুরুষের স্পর্শ পেয়েছে নূর প্রথমবারের মতো। মিনিট পাঁচেক পরেই ছেড়ে দেয় পৃথক। নূর মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছুট লাগালো ওয়াশরুমে। বাঁকা হাসে পৃথক। তার এই পিচ্ছি বউজানকে একটু বেশি ভালোবাসে। শুধু প্রকাশ করে না এই যাক, কিন্তু সময় আর না, কিছুদিনের মধ্যেই তাকে পার্মানেন্ট ভাবে নিয়ে আসবো। ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। আজকে চৌধুরী মহলে সাহাকে দেখতে আসছে পাত্রপক্ষ। ভয়ে জ্বরসর হয়ে বসে আছে সাহা। তারও একটি অতীত আছে। সেও একজনকে ভালোবেসেছিল, তবে কথায় আছে না, প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়। সাহার ক্ষেত্রেও সেটাই হয়েছে। পাত্রের সাথে একা কথা বলার সময় সাহা নিজের সত্যটা স্পষ্ট ভাবেই বলেছে। দেখুন সোহান, আমি আপনাকে আড়ালে রাখতে চাই না, যেটা সত্য তাই বলবো। সোহান মৃদু হাসল।
সমস্যা নেই, আপনার ভাই অলরেডি আমাকে সবটা জানিয়েছে। সাহা অবাক দৃষ্টিতে তাকালো। আপনি সব জানেন? সোহান হ্যাঁ সূচক মাথা নাড়ল। আসলে আমার আপনাকে পছন্দ, আর পছন্দ থেকেই বিয়ে করতে চাই পারিবারিক ভাবে। সাহা সোহানের এমন আচরণে খুশি হয়। অবশেষে বাড়ির ছোট মেয়ের বিয়ে ঠিক হয়, কেউই চাইছিল না এখন বিয়ে দিতে। তবে সোহানের পরিবার অনেক ভালো হওয়াতে কেউ আর অমত করেনি। ম্যাম শুনেন। নিমু মাত্র রুমে ঢুকে রিয়াজ বিছানায় উপর হয়ে শুয়ে আছে। নিমু ওর দিকে তাকিয়ে মুচকি হাসে, তাতেই শেষ রিয়াজ। একটু কাছে আসুন, ভালোবাসি। নিমু লজ্জা পায়, লোকটা একটুও বদলায়নি, সেই আগের মতোই আছে। ধুর, আপনি একটুও বদলাননি। রিয়াজ হেঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে নিমুকে। বদলাতে চাইও না। নিমু হাসলো, আলগোছে জড়িয়ে ধরে রিয়াজকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে নূর, কেমন জানি অচেনা লাগছে। আচ্ছা, এটা কি পৃথকের ছুঁয়ে দিয়েছে তাই? নিজেই নিজেকে বারবার দেখছে আর মুচকি হাসছে নূর। কোমরে কারো কোমল স্পর্শ পেয়ে শিহরণ বয়ে যায় পুরো অঙ্গে। পৃথক ভাই, আপনি এখানে? পৃথক নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। টুক করে পাজা করে তুলে নেয় নূরকে, চোখে চোখে তাকিয়ে আছে একে অপরের দিকে। সব রাগ অভিমান ভেঙে গেছে, বিছানায় শুয়ে নূরকে আলতো ভাবে জড়িয়ে ধরেছে পৃথক। বউজান, ভালোবাসি। নূর চমকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না একদম। কি বললেন? পৃথক কপালে গাঢ় চুম্বন এঁকে বলে, ভালোবাসি ভালোবাসি বউজান। নূরের চোখ দুটো চিকচিক করে উঠে পৃথককে ঝাপটে জড়িয়ে ধরে। পৃথক বিছানায় শুয়ে বুকে আগলে নেয় নূরকে। মুখে রোদ পড়তেই ঘুম থেকে উঠে পড়ে নূর, হাতে দেখে পাশে পৃথক নেই। আরে হুনি চলে গেল। নূর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে রূপা আহমেদ জিজ্ঞেস করে, মা, পৃথক ভাই চলে গেছে। রূপা আহমেদ মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি? পৃথক তো এখানে আসেনি। নূর ভাবুক হয়, আশ্চর্য। তবে কি সে স্বপ্ন দেখল? এতটা বাস্তব? নিজের উপর বিশ্বাস হচ্ছে না নূরের, সে কাল যা দেখেছে তা সত্য নয়। মাথা চেপে ধরে নূর, ভীষণ মাথা ব্যথা করছে। কলেজে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা নূরের আর সাহার, তারই মধ্যে একজনকে দেখতে পায়। কালো রঙের শার্ট পরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। নূর অপলক দৃষ্টিতে চেয়ে আছে, সাহা কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, কি দেখছিস? ওই যে কি হ্যান্ডসাম ছেলে। শাহানাত মুখ কুঁচকে বলে, ভাই জানলে আচ্ছা করে দেবে, তখন বুঝবি মজা। নূর মুখ বাঁকিয়ে বলে, যা তো, তোর ভাই এমনিতেই আমাকে পাত্তা দেয় না। মনটা চায় আকত ভেঙে দিই, ভাল লাগে না। ওরে ওরে মুখে তালাতে নূর, ভাই এসব শুনলে তুই শেষ। নূর কিছু বলল না, মুখ ঘুরিয়ে আবার ছেলেটার দিকে দেখল। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব সব মিথ্যা বললে। নূর পৃথককে এভাবে রেগে যেতে দেখে ভয় পায়। রূপা আহমেদ বুঝতে পারছে না পৃথক হঠাৎ এত রাগ কেন করছে। আহা, কি করেছে ও পৃথক? পৃথক নিজের ভাবমূর্তি বজায় রেখে বলে, ও কি করেছে তুমি জানো না ফুপি, খুব বার বেড়েছে। নূর ঠোঁট ফুলিয়ে বলে, বেশ করেছি। পৃথক নূরকে টেনে রুমে নিয়ে গেল, দরজা বন্ধ করে নিল। এই তোর কি সমস্যা? তুই কেন এমন করছিস? তুই যেহেতু আমার বউ, তাহলে অন্য ছেলে দেখে এত লাফাস কেন? নূর ভাবলেশহীন ভাবে বলে, ভাল লাগে তাই। পৃথক চরম পর্যায়ে রেগে গেল, আমাকে আর ভালো লাগে না। নূরের চোখ চিকচিক করে উঠে, সে বুঝতে পারে পৃথক জ্বলছে, তার রাগ হচ্ছে। চিনিস তুই আমাকে? পৃথক চৌধুরী আমি। নূর কিছু বলল না, এবার আর পৃথক নিজেকে আটকে রাখতে পারল না। পৃথক চুলের মুঠি ধরে নিজের কাছাকাছি নিয়ে আসে নূরকে, ককিয়ে উঠল নূর। আহ, পৃথক ভাই লাগছে। লাগু। ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আজ তোর একদিন কি আমার একদিন। নূর বার কয়েক শুকনো ঢুল গিলছে, এখন একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক ভাইয়া, সরি। পৃথক দাঁতে দাঁত চেপে সবটা শুনল, কি একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। অতঃপর শান্তির শ্বাস ফেলল নূর।
সন্ধ্যায় নূরজাহান চৌধুরী সাহাকে বলেছে সোহান ওকে ফোন করেছে কয়েকবার, কিন্তু সাহার ফোন বন্ধ আছে। সাহা কথাটা জানার পর দ্রুত সোহানকে কল করে। আসসালামু আলাইকুম। সোহান মিষ্টি সুরে সালামের উত্তর দেয়। ওয়া আলাইকুম সালাম। আপনি নাকি আমাকে অনেকবার ফোন করেছিলেন? আসলে ফোন প্রবলেম করেছে তাই বন্ধ রেখেছি। বলছিলাম তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? সাহা ক্ষণিকের জন্য থমকালো, পরক্ষণেই চট করে হ্যাঁ বলে দিল। হ্যাঁ অবশ্যই, কোথায় আসবো? তোমাকে আসতে হবে না সাহা, আমি এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দেয় সোহান। সাহা বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে। দুঃখের শেষে মানুষ সুখের মুখ দেখে এই কথাটা আজ তার সত্যি মনে হচ্ছে। এতদিন পর এত আনন্দ খুশি যে তার জীবনে সোহান নিয়ে আসবে তা একদমই ভাবতে পারেনি সাহা। অতীতের কালো ছায়া ভুলে যেতে চায় সাহা। অতীত স্কুল পড়ুয়া জীবনে আবেগের বশে ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে পছন্দ করে বসে সাহা, যে পছন্দ ভালো লাগাকে ভালোবাসার নাম দেয়। প্রতিদিন অনি নামে সেই ছেলেটা লক্ষ্য করলো সাহা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে, তার জন্য বার কয়েক নোটিশ করে বুঝতে পারলো সাহা তাকে পছন্দ করে। একদিন ক্লাস শেষে স্কুল থেকে বের হয় সাহা, সামনের দিকে চোখ যেতেই পিলে চমকে ওঠে তার। সাদা শার্ট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে অনি। সাহাকে দেখে এগিয়ে গেল তার দিকে। তোমার সাথে কিছু কথা আছে, শুনবে? সাহা থমকালো, হৃদয় স্পন্দন হু হু করে বেড়ে গিয়েছে, তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে মন বহিনে। আমার সাথে কথা? অনিবাকা হাসলো, ভ্রু উঁচিয়ে বলল, তুমি কি বিকেলে স্টার লাইট ক্লাবে আসতে পারবে? ক্লাবে? কিন্তু? বহু কোনো কিন্তু না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমিও তোমাকে কিছু বলতে চাই, তুমি প্লিজ এসো। আমি অপেক্ষা করব। কথাটা সাহার হাত ধরে বলেছিল, তাতেই গলে যায় সাহা। বিকেলে স্কুলের সবচেয়ে কাছের বন্ধু আনিকাকে ফোন করে সবটা জানিয়েছে সাহা। আনিকা প্রথম থেকেই জানতো অনি ভালো ছেলে নয়। অন্যদিকে আনিকা সাহাকে কখনো পছন্দ করতো না। সাহা এবং নূরের বন্ধুত্ব তার চোখে লাগতো। সবকিছু শোনার পরে আনিকা সাহাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। সন্ধ্যায় স্টার লাইট ক্লাবে যায় সাহা। আশেপাশে অহরহ ছেলে মেয়ে শর্ট ড্রেস পরে এনজয় করছে, কেউ বা ড্রিঙ্ক করতে ব্যস্ত। কুটিসুটি হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে সাহা। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস উপচে পড়তেই ঘাড় ফিরিয়ে তাকালো সে। এই বিবু, তুমি একা দাঁড়িয়ে কেন? ঢুলতে ঢুলতে কথা বলছে অনি, মুখ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। নাক ছিটিয়ে দূরে দাঁড়ালো সাহা। অনি, আমরা এখান থেকে যাই প্লিজ, এখানে অনেক বাজে বাজে মানুষ আর বাজে কাজ হচ্ছে। অনি নিজের মত করে বলল, রিল্যাক্স বেবু, চলো আমার সাথে। ক্লাবের উপরে গেস্টদের জন্য রুম আছে, সেখানেই সাহাকে নিয়ে গেল অনি। বিছানায় বসলো সাহা, সরল মনে জিজ্ঞেস করলো, অনি তুমি আমাকে কি যেন বলবে বললে? অনি কিছু বলল না, গায়ে শার্টটা আলতো করে খুলে ফেললো। ক্ষণিকের জন্য ভয় পেল সাহা। অনে আস্তে ধীরে সাহার কাছাকাছি আসতে লাগলো সে। নিজের লেলু বৃষ্টি ছুড়ে দেয় সাহার দিকে, দিয়ে দেয় তার ছোট্ট দেহে নোংরা স্পর্শ। ছাড়ো আমায় অনিক, কি করছো? সাহা এক প্রকার ধাক্কা দিয়ে অনিকে সরিয়ে দৌড়ে বেরিয়ে যায়। কোনো মতে বাড়িতে পৌঁছে পৃথককে ঝাঁপড়ে জড়িয়ে ধরে। নিজের আদরের ছোট বোনের এমনতর অবস্থা দেখে থমকে যায় পৃথক। অতঃপর সবটা জানার পর অনিকে খুব মারে। কিছুক্ষণ পর সাফিন চৌধুরী পুলিশের হাতে তুলে দেয় অনিকে। তিনি জানেন যদি ওকে পুলিশের হাতে না দেয় তাহলে পৃথক ওকে মেরাই ফেলবে। তীক্ষ্ণ এই অতীত মনে পড়তেই এখনো আঁতকে উঠে সাহা। এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে আসে। হালকা আকাশি রঙের শাড়ি পরে রেডি হয়ে শোভানের সাথে দেখা করতে যায় সাহা। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। গানটা নিজের মতো গুনগুন করছে নূর। হঠাৎ পিছন থেকে গাঁটটা মারল রিয়াজ। ও ভাইয়া, কি করো, ব্যথা পাইতো? রিয়াজ আরাম করে সোফায় বসে বলল, ফুপি কোথায়? মা তো অফিসে গেছে। তুই এখানে আর ওদিকে তোর বর অন্য কাউকে ডেট করছে। কি? লাফ দিয়ে উঠে দাঁড়ালো নূর, মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কাদু কাদু কণ্ঠে শুধায়, ভাই এটা কি বললে? রিয়াজ বেশ বড় বড় চোখ করে আওড়াল। তুই জানিস না নূর, কয়েকদিন ধরেই পৃথক ফোনে কার সাথে জানি চ্যাট করে, এবং কি ওকে রাতেও আমি ছাদে দাঁড়িয়ে থাকতে দেখি।
নূরের এবার বেজায় খারাপ অবস্থা, মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। ওদিকে মুখ টিপে হাসে রিয়াজ। ভাইয়া, এখন আমার কি করা উচিত? আমার জামাইকে অন্য কেউ নিয়ে নিচ্ছে তো। রিয়াজ কপাল চুলকে খানিকটা সময় নিয়ে ভাবলো, অতঃপর উৎফুল্ল হয়ে উঠল। এক কাজ কর, তাড়াতাড়ি ফেক অ্যাকাউন্ট খুলে পৃথককে রিকোয়েস্ট দে এবং নক কর। নুরু ভাবলো এটাই করা উচিত তার। যদি সত্যি পৃথক কারো সাথে অ্যাটাচ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথেও কথা বলবে। নূর তড়িতে ফোন বের করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলে। অতঃপর টুক করে একটা মেসেজও দিয়ে দেয় পৃথককে। আসসালামু আলাইকুম। বিছানায় শুয়েছিল পৃথক, সবে মাত্র অফিস থেকে ফিরেছে সে। আজকে সারাদিন ব্যস্ততায় কেটেছে তার। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুতেই ফোনে টুম করে নোটিফিকেশন আসলো। ভেতরে ঢুকে দেখে কেউ মেসেজ রিকোয়েস্ট দিয়েছে। ওয়ালাইকুম সালাম। রিপ্লাই পেয়ে ভ্রুকুটি করে তাকালো নূর ফোনের দিকে। আরেকটু চেক করার জন্য লিখল, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কি আমাকে 5 মিনিট সময় দিতে পারবেন? বার্তা পাঠানোর সাথে সাথে সিন করলো পৃথক, তবে কোনো উত্তর দেয় না। 5-10 মিনিট পর রিপ্লাই আসলো, অবশ্যই, আপনি যদি চান তাহলে সারা রাত আপনার কথা শুনতে পারি। দাঁতে দাঁত চেপে ধরল নূর। জামাই তো তার দেখছি বেজায় নির্লজ্জ। বউ থাকতেও পরনারীর সাথে কথা বলছে। ছে, নিজেকে বেশ শক্ত রেখে আবারও লিখল নূর, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি আপনার প্রোফাইল দেখে পছন্দ করে ফেলছি। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? বার্তাটি পড়ার সাথে সাথে ভ্রু কুঁচকালো পৃথক। অতঃপর উত্তরে লিখল, কানের নিচে থাপ্পড় দিয়ে নিজের নাম ভুলিয়ে দেব নূরের বাচ্চা, তুই কাল বাড়িতে আয়। খবর আছে তোর, লুচু মহিলা। বার্তা পড়ে রীতিমত হয়ে গেছে নূর। চটপট পৃথককে ব্লক করে দেয়। আমাকে চিনে ফেললো। ইসরে, এখন কি করে জানবো ওই জামাইয়ের বাচ্চা থুকুপ পৃথক ভাই কার সাথে চক্কর লাগাচ্ছে? বিছানায় উপর হয়ে সুপৃথক স্ফীত হাসল সে। বউটা তার বড্ড অবুঝ, সে তো জানি না তাকে এই জামাই বাবু কত ভালোবাসে। ডাক্তারের কাছে যাওয়ার পরেও আশানুরূপ ফল না পেয়ে হতাশ হয়নি। বুকের বা পাশটা চিনচিনে ব্যথা হচ্ছে, আবারও সে ব্যর্থ হলো। আমার কি কখনো বাচ্চা হবে না রিয়াজ? গলা ভার হয়ে আসছে রিয়াজের। কম চেষ্টা তো করেনি সে। একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছে, তবে হয়নি। বিয়ের আজ 3 বছর, তবুও বাবা হতে পারলো না সে। তবে হ্যাঁ, এটার জন্য একদমই নিমুকে দায়ী করে না সে, হয়তো আল্লাহর ইচ্ছা হয়নি। অনেকবার ডাক্তার দেখানোর পরেও কিছু হলো না। সবাই বলেছে দুজনের মধ্যে কারো কোনো সমস্যা নেই, চেষ্টা করতে। আজও নিমু হতাশ হলো। এখন মেয়েটা কি বলবে? কষ্ট তো কম পাচ্ছে না না সে। কোনো রকমে বুঝি বাড়ি নিয়ে গেল রিয়াজ নিমুকে। রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল নিমু। রিয়াজ আলতো করে দরজা বন্ধ করে বাইরে নূরজাহান চৌধুরীর কাছে আসেন। মেয়েটা কষ্ট পাচ্ছে খুব। নূরজাহান চৌধুরী হতাশ হয়ে কথাটা বললেন। রিয়াজ সূক্ষ্ম শ্বাস ফেলল। কলেজে যাওয়ার জন্য বের হয় নূর। রাস্তায় আসতেই দেখল পৃথক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শুকনো ঠোঁটগুলো বারংবার ভিজিয়ে নিচ্ছে নূর। পৃথকের কাছে এগিয়ে গিয়ে লম্বা একটা সালাম দেয়। আসসালামু আলাইকুম পৃথক ভাই। পৃথক ঠোঁট কামড়ে হাসল, বিড়বিড় করে আওড়ালো, রাষ্ট্রভাষা জয় হোক। নূর ভ্রুকুটি করে তাকালো। কিছু বললেন পৃথক ভাই? না আপা, কিচ্ছু বলি নাই। হঠাৎ পৃথকের মুখে আফা ডাক শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। আফা, আগগে যে আপনি আমারে পৃথক ভাই যখন বলেন তাইলে আমি কি দোষ করছি আফা ডেকে? নূর নাক টানলো, বুকটা ফেটে যাচ্ছে তার। বউ থেকে সোজা আফা বানিয়ে দিল। এটা মানা যায় না। মানব না। পৃথক কপাল চুলকে বলল, কি মানবেন না আফা? নূর মুখ বাঁকিয়ে বলল, আমি তো আপনার বউ আফা, নট চলবে। পৃথক একদম নাটকীয় ভঙ্গিমায় বলে, তাহলে আমি তো আপনার জামাই ভাই, নট চলবে। নূর পৃথককে দেখে ফিক করে হেসে উঠল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথক। অতঃপর ওর হাত ধরে গাড়িতে বসায়। গাড়ি চলছে আপন গতিতে। হুট করে ব্রেক কষে পৃথক, কি হয়েছে? হয়নি হবে। পৃথক চট করে নূরের অধরাগ্রে ধরে। নূর নিশ্চুপ। নূরের প্রতিক্রিয়া না দেখে কামড় বসিয়ে দেয় পৃথক ওর ঠোঁটে।
পৃথকের চুল খামচে ধরল নূর, একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠেছে। সে ছোট্ট মেয়ের সুযোগ নিচ্ছেন। পৃথক বাম চোখের ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, তার ছোট্ট বাচ্চাটা কিচ্ছু বুঝে না, ওলে ওলে আসো বাবু, চকলেট কিনে দেই। নূর জিভে কামড় দেয়, কি লজ্জা। মেয়ে তুমি ভীষণ মায়াবী, করবে আমার বিয়ে। সবার অলক্ষ্যে এই পক্ষে তোমার হবে বাস। সোহানের মুখে এত সুন্দর কথা শুনে আনন্দ লাগছে সাহার, হুট করেই সোহানকে জড়িয়ে ধরে। আমি আবার বাঁচতে চাই সোহান, আপনার সাথে। রাখবেন আমায়? সোহান হাসল, প্রশান্তিময় হাসি। কেন রাখবো না? অবশ্যই রাখবো, তুমি তো একটু অপেক্ষা করো। আমি আজকেই বাড়িতে কথা বলছি। সেই সন্ধ্যা একে অপরের সাথে কাটায় সাহা ও নূর। প্রেমিক যুগল নীরব রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটে, টং দোকানে বসে চা খায়। অবশেষে এক গুচ্ছ গোলাপ কানের পিঠে গুজে দেয় সোহান সাহার। আমার তরফ থেকে তোমার জন্য এই লাল গোলাপ। সাহা নিজের পার্স থেকে একটা বক্স বের করলো। এটা আপনার জন্য আমার তরফ থেকে উপহার। ওয়াও, দেখি দেখি। না, এখন দেখবেন না, বাসায় গিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে। কবে আসবো আমার পার্লারে? কবে দিব গলায় মালারে? মালারে মনে তো নাই কোনো কাম বন্ধু, মনে তো নাই কোনো কাম। তোর প্রেমেতে দিবানিসি থাকে আমার মন উদাসী। প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের ভেতর আগুন জ্বলে, জ্বলছে জলে নিবে না। এই সাহায়ের পরের লাইনটা কি যেন? সাহা কপাল চুলকে বলল, আমি জানি না। নূর আর ভাবল না। ধুরবাদ দে, এরপর পারি না সোজা। আরে কবে কবে আসবো পালারে? কবে দিব গলায় মালারে? মালারে আরে চুপ কর বেডি, কখন থেকে তোর রেডি চালু করেছিস, থামার নাম নেই। নূর মুখ বাঁকিয়ে বলল, কে মই কি করছি? গানটা আমার হৃদয় থেকে আসছে, তুই জানিস না কত কষ্ট নিয়ে গানটা গুনগুন করছি আমি। কথাটা বলে নাক টানল নূর, সাহাফিক করে হেসে উঠল। তুই কি জানিস এই পুরো গানটাই ভুল গেছিস তুই পাগলি। কই ভুল? কোথায় ভুল? ছাড়, বাদ দে, এখন আমাকে বল এত কষ্ট কিসের তোর? নূর ফের আগে নেয় নাক টানে। তোরও বিয়ে হয়ে গেল, এদিকে আমি সিঙ্গেল। তোরও মানে? আর কার বিয়ে হয়েছে? তুই জানিস না সাহা, ওই যে আমাদের বাড়ির পাশের বাড়ির আন্টির ছেলে শালিকারও বিয়ে ডান, এখন তোর। আমার কি হবে? সাহা কপাল চাপড়াচ্ছে। এ মেয়ে কি? হায় খোদা, তুই কি রে নুরিয়া? এত মানুষের খবর রাখিস? নট আমি, শুধু যারা বিয়ে করে তাদের খবর রাখি। তাহলে নিজেই বিয়ে করে নে না। পিছন থেকে কাট কাট কণ্ঠে বলে উঠে পৃথক। সাহা অনুর ঘাড় ফিরিয়ে দেখে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে পৃথক। শাহানুরকে চোখ টিপে ড্রয়িং থেকে প্রস্থান করে, বেশ আরাম করেই সোফায় বসল পৃথক। ওর ঠিক সামনে বসে আছে নূর। তা তুই আমাকে ফেক আইডি দিয়ে নক করেছিলে কেন? কপালে চিন্তার ভাঁজ পড়ে নূরের, কালকের কথা আজকে কেন জিজ্ঞেস করছে? তাও আবার এই বিকেলে? সকালে তো দেখা হয়েছিল, কিন্তু তখন তো কিছু বলল না। হে হে পৃথক ভাই, ওইটা তো কালকের কথা, আজকে কেন বলছেন? তাও এখন? সকালে দেখা হলো তখন বললেন না? কি বলতো, সকালে অন্য মুডে ছিলাম। নূর বোধহয় লজ্জা পেল, সে আর বসল না, নূরজাহান চৌধুরীর রুমে চলে গেল। রাতের দিকে নূরজাহান চৌধুরী একেবারে খাবার খাইয়ে বাড়িতে যেতে বলে নূরকে। সবাই মিলে খাওয়া দাওয়া করে না। এক রাতের দিকে রিয়াজ বাড়ি দিয়ে আসে নূরকে। পৃথক সরাসরি মুখের উপর না করে দিয়েছিল, তাতে বেশ খারাপ লেগেছে নূরের। তবুও সে কিছু বলল না, চুপচাপ চলে গেল। ঝলমলে রোদ এসে উপচে পড়ছে বারান্দায়, আম শুকোতে দিয়েছে রুবা আহমেদ। নূর এসে পিছন থেকে ওনাকে জড়িয়ে ধরে। মা, ভালো লাগছে না? রুবা আহমেদ মুচকি হাসেন। মেয়েটা রোজ কোনো না কোনো বাহানা করে তাকে আটকে রাখতে। রোজ অফিসে যেতে হয় ওনাকে, তাতে নূরকে একাই থাকতে হয় বাড়িতে, যার কারণে মন খারাপ লাগে। মেয়ের মাথায় স্নেহ ভরা হাত রে বলেন, মারে, আমি অফিসে না গেলে চলবে কি করে? তোমার পড়াশোনা, তারপর আরো খরচ আছে, সামনেই তো আবার বিয়ে।
যতই সাফিন ভাইয়া তোমাকে মেয়ের মতো আগলে রাখুক না কেন, আমার তো একটা দায়িত্ব আছে। দীর্ঘশ্বাস ফেলে নূর, সে তার মাকে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে ইচ্ছে করে সে কিছু করুক যাতে তার মায়ের কষ্ট কম হয়। অতঃপর চেষ্টা করেও ফলাফল শূন্য। চৌধুরী বাড়িতে আনন্দের মিছিল লেগেছে। সাহাকে শোভানের বউ করতে উঠে পড়ে লেগেছে তার পরিবার। অবশ্য তার পুরো কৃতিত্ব শোভানের। অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। আজ রবিবার, গায়ে হলুদ অনুষ্ঠান হবে, রাতে মেহেদি এবং কাল সকাল সকাল বিয়ে। নিজের বিয়ের কথাবার্তা শুনে সাহা বারংবার লাজুক পাতার ন্যায় নুয়ে পড়ে। হলুদ রঙের আর পরে শাড়ি পরেছে নূর, বেশ মানিয়েছে তাকে। নিমো ঠিক তার মতো একই রঙের শাড়ি পরেছে। ওদিকে দুই ভাই রিয়াজ এবং পৃথক দুজনেই একই রকম কুর্তা গায়ে দিয়েছে। নূরজাহান চৌধুরী সেই সকাল থেকে বিয়ের কাজ নিয়ে। নিমো নূর দুজনেই ওনাকে সাহায্য করছে। ওদিকে সাফিন চৌধুরী এবং ছেলেরা মিলে বাড়ির বাকি কাজগুলো দেখে নিচ্ছে। ডেকোরেশন করা, খাওয়া দাওয়া, বর আসার সব আয়োজন করছে। মাশাআল্লাহ। শব্দটি কনকু হওয়া মাত্র সেদিকে দৃষ্টিপাত করে নূর। পৃথক পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায়। চোখ ধাঁধানো সুন্দর লাগছে পৃথককে। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের মনে মনেই থুতু দিচ্ছে, যদি নজর লেগে যায়। কি বউ যেন অমনে তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে। নূর চমকালো, নিচের দিকে তাকিয়ে মুখ ফাঁক করে শ্বাস টেনে নেয়। এই প্রথম পৃথক তাকে বউজান বলেছে। বুকের ভেতর তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে, হাঁসফাঁস করছে নূর। আমি যাই। নূর অপেক্ষা করল না, কোনো মতে বাতলিয়ে যায়। কবুল শব্দ বেশ অন্যরকম। এই শব্দ বলা মাত্র তুমি নিজেকে অন্য কারো করে দিচ্ছ। অনেক দায়িত্ব জুড়ে থাকে, নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। আজ সেই সম্পর্কের সুতোয় বাধা পড়ল সাহা। একজন মানুষকে সারা জীবনের জন্য দিয়ে দিল নিজেকে। নতুন মানুষকে আপন করে নিয়েছে। বান্ধবী যখন জামাই লইয়া আমার চোখের সামনে দিয়ে ট্যাং ট্যাং হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আহারে আমাদের নুরিয়ার কত কষ্ট। নিমু বেশ মজা নিয়েই বলল কথাটা নূরকে। বেচারি নূর শোকে কাতর হয়ে স্যাড সং গাইছে। ওর গান শুনে ফিক করে হেসে উঠল নিমু। নূর মলিন মুখে বলল, ভাবি আমার বিয়েটা কবে হবে? ওই সাহাও এখন বিয়েটা মহিলা হয়ে গেছে। আমিও জন্মের সিঙ্গেল রয়ে যাব মনে হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, আমি আজকেই মায়ের সাথে কথা বলবো তোমায় আর পৃথক ভাইয়ার বিয়ে নিয়ে। নূরের চোখ দুটো চকচক করে উঠল। তার মানে তারও বিয়ে হবে? মানে সে ওই বদের হাঁটি পৃথক ভাইয়ের বউ হবে? সত্যি ভাবি? হুম হুম, থ্যাংক ইউ সো মাচ। নূর জড়িয়ে ধরে নিমুকে। নিমু অলওয়েজ নূর এবং সাহাকে নিজের বোন মনে করেছে। দুজনে যেটাতে খুশি হয় সেটাই করে এসেছে সব সময়। সন্ধ্যায় কালো রঙের কুর্তা পরে সোফায় বসে আছে পৃথক চৌধুরী। বারংবার হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিষয়টি খেয়াল করে নূর। অতঃপর সেও এসে পৃথকের পাশে জায়গা দখল করল। পৃথক নূরকে দেখেও কিছু বলল না। সে নিজের অপেক্ষায় ব্যস্ত। সেন্টার টেবিলের উপর থেকে রিমোট নিয়ে টিভি অন করে নূর। তাতেও কোনো ভাবান্তর নেই পৃথকের। এবার নূরের বেশ বিরক্ত লাগছে। পৃথককে বিরক্ত না করতে পারলে তার যেন পেটের ভাত হজম হয় না। টিভি অফ করে পাশে থাকা সাউন্ড বক্স অন করে নূর। ফুল ভলিউমে গান শুনতে শুরু করে। পৃথক বেশ বিরক্ত হয়, তার কান ঝালাপালা হয়ে গেল। নূরের বাচ্চা, সাউন্ড কম কর। নূর ভেঙচি কেটে বলে, করবো না, আমি গান শুনছি, বেশি প্রবলেম হলে চলে যান। পৃথক আর সহ্য করতে পারল না, উঠে গিয়ে সাউন্ড বক্স অফ করে দিয়ে। পৃথক ভাই, ভালো হচ্ছে না কিন্তু আপনি। আর কিছু বলতে পারল না সে। পৃথক তৎক্ষণাৎ নূরের কাছাকাছি এসে হাত দুটো পিছমোড়া করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে ফেলল। খুব বার বেড়েছে তাই না? আমাকে বিরক্ত না করলে পেটের ভাত হজম হয় না। ওমা পৃথক ভাই, আপনি কেমনে জানলেন আমার মনের কথা? সূক্ষ্ম শ্বাস ফেলল পৃথক। এই অবুঝ মেয়ে নিয়ে কি করে থাকবে সে? বাবা কোন গুণে যে তোকে আমার বউ করতে চাইছে সেটাই বুঝলাম না। নূরের রাগ হলো। সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কে বলেছে আমার কোনো গুণ নেই? কি কি গুণ আছে শুনুন। চুপ, কি কি গুণ নেই সেটা শুন। সারাদিন টিটি করে ঘুরিস, একটা গুণ। খালি খাবি আর ঘুমাবি, দুইটা গুণ। আর সব শ্রেষ্ঠ গুণের নাম সারাদিন রাষ্ট্র ভাষা আওড়ানো। পৃথক ভাই, পৃথক ভাই।
মা গোমা কান ঝালাপালা করে দিল। নাকের পাটাতন ফুলে উঠে নূরের তাকে এমনে অপমান করলো। আপনি আমাকে এমনে অপমান করলেন পৃথক ভাই। পৃথক বেশ ভাব নিয়ে বলল, তোর তো মানি নেই, কিসের আবার অপমান? নূরের চোখ দুটো ইতিমধ্যেই জলে টুইটম্বুর অবস্থা। তাকে এমনে কথা শুনিয়ে দিল। হেই পৃথক! মেয়েলি কণ্ঠে চমকে উঠে নূর সদর দরজার দিকে চোখ যেতেই মস্তিষ্কে সেদিনের কথা হানা দিচ্ছে। হেই প্রীতি, আয় ভেতরে। কি ব্যাপার ভাই, হঠাৎ ইনভাইট করলি? রুদ্র দুষ্টুমি করে বলে প্রীতিও ওর সাথ দেয়। মনে হচ্ছে আজকে পৃথক বেশ মুড়ে আছে। পৃথক ওদের সাথে বেশ হাসি খুশি মুখ নিয়ে বলে, তেমন কিছু না, ওই আর কি। হোসান আজকেও এলো না। রুদ্র ঘড়িতে সময় দেখে বলল, এখনই চলে আসবে, ও তো বলল রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে আয়। রুদ্র এবং প্রীতি দুজনেই ভেতরে আসে। প্রীতিকে দেখে রাগ লাগে নূরের। এই মেয়েটা সেদিন ফার্মগেট ক্যাফেতে পৃথককে জড়িয়ে ধরেছিল। সম্পর্কে বান্ধবী হলেও নূরের বিষয়টি একদমই পছন্দ নয়। নূরজাহান চৌধুরী সবাইকে দেখে বেশ খুশি হয়, সবাই ওনাকে সালাম দেয়। উনি নিমুকে ডেকে বলে সবার জন্য কিছু নিয়ে আসতে। নিমু রান্নাঘরে চলে গেল। ওর পিছু পিছু নূরও গেল। কি হয়েছে নূরের? মুখটা এমন দেখাচ্ছে কেন? নূর মলিন মুখে শুধায়, আচ্ছা ভাবি, পৃথক ভাই আমাকে কি একটুও ভালোবাসে না? হঠাৎ নূরের মুখে এমন কথা শুনে অবাক লাগে নিমুর। কে বলেছে এটা? পৃথক তো নূরকে খুব ভালোবাসে। না গো ভাবি, দেখলে না সেদিন যাদের কাছে আমাকে পরিচয় করিয়ে দেয়নি সেই তারাই আজকে আবার বাড়িতে এসেছে। কিন্তু পৃথক ভাই আমাকে দেখলো তবুও কাউকে কিছু বলল না। আচ্ছা তাহলে এই ব্যাপার। তুমি এক কাজ করো, এই নাস্তাগুলো নিয়ে যাও, তখন এমনিতেই সবাই জিজ্ঞেস করবে তুমি কে। তখন পৃথক অবশ্যই বলবে। নূরের বেশ ভালো লাগে নিমুর আইডিয়াটা। সেও রাজি হয়ে নাস্তা নিয়ে সবার সামনে গেল। ড্রয়িং রুমে যাওয়া মাত্র তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। এহাও! প্রীতি পৃথকের কাঁধে হাত রেখে ল্যাপটপে কি যেন দেখছে। দুজনে খুবই কাছাকাছি বসে আছে। ভীষণ রাগ হচ্ছে নূরের, তবে তা ক্ষণিকের জন্য ছিল। সোফার অপর প্রান্তে রুদ্র এবং তার সাথে ওশান বসে আছে। ওশানকে দেখে বেশ চমকে উঠে নূর। এই সেই ছেলে যাকে সেদিন রাস্তায় দেখে সাহাকে বলেছিল ওই কথাগুলো। যা শুনে পৃথক রেগে তার বাড়িতে গিয়ে বকে আসে তাকে। আরে বাস, এ তো দেখছি সেই ছেলে। তার মানে উনি পৃথক ভাইয়ের বন্ধু। নূর সেটা টেবিলের উপর খাবারগুলো রেখে দেয়। তৎক্ষণাৎ রুদ্র পৃথককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, উনি কে রে পৃথক? সেদিনও ক্যাফেতে দেখলাম, কিন্তু তুই কিছু বললি না। পৃথক আর চোখে তাকায় নূরের দিকে। নূর বেশ ভাব নিয়েই সোফায় বসলো। ও আমার বোন। কি? চেঁচিয়ে উঠল নূর। পৃথক ভাই, আপনি এটা কি বললেন? আমি আপনার বোন? পৃথক ঠোঁট টিপে হাসলো, চুপচাপ বসে রইল। বাকি সবাই নূরের দিকে তাকিয়ে আছে। নূর সেই আগের ন্যায় বলে উঠল, আমি আপনার বউ হই, বুঝলেন? বউ? উপস্থিত সবাই নূরের কথাবার্তা শুনে ফিক করে হেসে উঠল। নিজের বিষয়টি অতঃপর খেয়াল করল, যা তাকে বেশ লজ্জায় ফেলছে। আর দাঁড়ালো না নূর, বাইরের দিকে ছুটে চলে গেল। সবার অগোচরে ওশান সেদিকে যায়। ব্রতর বউকে বোন বললি, তাতে তো চটে গেল। আর বলিস না, আমি তো জানতাম ওকে এমন কিছু বললেই তেতে উঠবে, এখন সেটাই হলো। বাগানে দাঁড়িয়ে আছে নূর। কারো উপস্থিত টের পেয়ে অগোচরে চোখের পানি মুছে নেয় নূর। আপনি কাঁদছেন? কথাটা বেশ নম্রভাবেই জিজ্ঞেস করলো ওশান। নূর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, না এমনি। ওহো, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। এবার নূর আর নিজেকে আটকাতে পারল না, হু হু করে কেঁদে উঠল। দেখলেন আপনার বন্ধু কেমন? ওনার সাথে আমার আকদ হয়েছে এবং কি কিছুদিন পর বিয়ে হয়ে যাবে, অথচ সে আমাকে পাত্তাই দেয় না। আরে হারে, কাঁদবেন না, এই নিন রুমাল। হোসেন নিজের প্যান্ট পকেট থেকে রুমাল বের করে হাতে দেয় নূরের। নূর টাক মুছে আবারও ফেরত দিতে চায় পৃথককে। নো থ্যাঙ্কস। আচ্ছা আপনি কিছু মনে করবেন না, ওই পৃথকটা এমনি। হ্যাঁ তাই তো, কিচ্ছু বলি না, আমি বলেই আছি। অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত।
নূরের কথা বলার ধরন দেখে না হেসে থাকতে পারল না ওশান, হু হু করে হেসে উঠল। আপনি কিন্তু বেশ মজার মানুষ। মরা মানুষকে হাসাতে পারবেন। নূর ওশানের কথায় হাসল। তাই বলুন। কিন্তু পৃথক ভাই একটু হাসে না, বেড়া শয়তান। এটা আবার কি? শয়তান? আহা, বুঝলেন না? এইটা হলো গালি, সরাসরি তো আর কাউকে গালি দেওয়া যায় না। তাই বাংলিশ করে দিলাম, হে হে। আর কিছুক্ষণ দুজনে মিলে কথা বলে নূর এবং ওশান, অতঃপর প্রীতি, রুদ্র এবং ওশান পৃথককে বিদায় জানিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ধরণীতে। পাখিরা ফিরে যাচ্ছে আপন নীড়ে, ঠিক তেমনি বাড়ি ফিরছে নূর। সবাইকে রেখে যেতে তার বেশ বিরক্ত লাগছে, তবে পরক্ষণেই মনে পড়ল আরো একজন তো তার অপেক্ষায় আছে। তার জননী মা। মায়ের কথা চিন্তা করা মাত্র ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নূরের। পৃথক বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল নূরকে। যাওয়ার সময় কি একটা ভেবে নূর পৃথককে ঝাপটে জড়িয়ে ধরে। পৃথক কিছু বলল না, চুপচাপ রইল। কিছুক্ষণ পর আবারও দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল নূর। চোখের আড়ালে যাওয়ার আগ পর্যন্ত নিষ্পলক তাকিয়ে রইল পৃথক। অতঃপর হাসল, কি স্নিগ্ধ সেই হাসি। মায়ের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে নূর। আহা, পৃথিবীতে প্রথম আল্লাহর ইবাদত এবং দ্বিতীয়ত পিতা মাতার বুকে শান্তি মিলে। এ দুটি জায়গায় পরম শান্তি। মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছিল রুবা আহমেদ। এক সময় ঘুমিয়ে পড়ে নূর। গায়ে পাতলা চাদরটা টেনে দিয়ে বের হতেই যাবেন, তৎক্ষণাৎ ওনার হাত ধরে নূর। মলিন মুখে শুধায়, মা বাবার আদর কেমন ছিল গো? রুবা আহমেদ নিঃশুক নৈশব্দে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। বাবার আদর? আহমেদা কখনো বাবার আদর পায়নি। যতটা সময় পেয়েছিল তখন মাস খানেকের হবে। নূর ছোটবেলায় এমনি ভাবে বাবা বাবা বলে সারাদিন জিজ্ঞেস করত, তার কি বাবা আসবে না? বরাবর নিঃশুক থাকতেন রুবা আহমেদ। এইবারেও তাই হলো। কিচ্ছু বলতে পারলেন না রুবা আহমেদ, বেরিয়ে গেলেন রুম থেকে। নূর চুপচাপ শুয়ে রইল। অতঃপর বুঝতে পারল তার চোখ দুটো ভিজে উঠেছে। ভেজা চুল মুছতে শুরু করেছে সাহার। ড্রেসিং টেবিলের আয়নায় লক্ষ্য করল এক জোড়া চোখ তাকে গভীর দৃষ্টিতে দেখছে। মুচকি হেসে বলল, কি দেখছেন আপনি? সোহান কিছু বলল না, সে নিজের কাজে ব্যস্ত। এক সময় বিছানা ছেড়ে উঠে সাহার অনেকটা কাছে চলে আসে। তুমি এত মায়াবী কেন? এত আদরে? খালি আদর করতে এবং ভালোবাসতে ইচ্ছে করে। সাহা চুপ রইল, দৃষ্টি তার ফ্লোরের দিকে। বেশ লজ্জা লাগছে তার। ইতিমধ্যেই সোহান সাহার কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে সাহাকে। কি করছেন? কেউ চলে আসলে কি বলবে? সোহান ঠোঁট কামড়ে হাসল। সাহার কপালে গাঢ় চুম্বন এঁকে বলে, আমার বউ, আমি যা ইচ্ছে করবে, কেউ দেখলেও কিছু যায় আসে না। সাহা সোহানের পাগলামিতে মজা পায়। ওর বুকে আলতো ধাক্কা দিয়ে বলল, এখন এসব ছাড়ুন আর আমাকে কলেজে দিয়ে আসুন। ইয়েস ম্যাডাম, এখনই ফ্রেশ হয়ে আসছি। সোহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাহা তাড়াতাড়ি কলেজের জন্য তৈরি হয়ে নেয়। সকাল সকাল রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় পৃথক। আজকে একটা জরুরি মিটিং আছে তার। 10টার মধ্যে পৌঁছাতে হবে, তাই এত তাড়াহুড়া। সাদা ফকফকা জামা পরে কলেজে গিয়েছে নূর। ক্যান্টিনে বসেছিল সে। হঠাৎ কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রথম দিকে ভয় পেয়ে গেল নূর। পরক্ষণে দেখল সাহাকে। কালো রঙের একটা শাড়ি পরেছে সে। বেশ মানিয়েছে সাহাকে। ও মাই গড, সাহা! নূর উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরে সাহাকে। দুজনেই বেশ খুশি। তুই আসবি একবারও বললি না? সাহা নূরের প্রশ্নে হাসল। দুজনেই পায়ের চেয়ারে বসে। তোকে সারপ্রাইজ দেব বলেই তো কিছু বললাম না। নূর বলল, ঠিক আছে, তবে কে দিয়ে গেল তোকে? আর কে? সোহান অফিসে যাওয়ার আগে নামিয়ে দিল। নূর বেশ মজা নিয়ে আওড়াল, আহা কি রোমান্টিক! হি। আচ্ছা চল এখন ক্লাসে যাই, তবে শুন, বিকেলে কিন্তু আমি বাড়ি যাব তোর সাথে। নূর বিস্ময় নিয়ে বলে, সত্যি? ইয়েস। অতঃপর দুজনে ক্লাসে চলে গেল। বিকেলের দিকে বাড়ি পৌঁছে যায় সাহা এবং নূর। নূরজাহান চৌধুরী বাড়িতে নেই। নিজের বাপের বাড়িতে গিয়েছে। কোনো এক কারণবশত তার বড় ভাই ডেকেছে।
নিমু রান্না করছিল, তখন বলিষ্ঠ হাত তার পেট স্পর্শ করে। ক্ষণিকের জন্য থমকে যায় নিমু। অতঃপর হাতের মালিককে জানতে পেরে মুচকি হাসে। কি ব্যাপার স্যার, এত তাড়াতাড়ি চলে এসেছেন? রিয়াজ খপ করে জড়িয়ে ধরে নিমুকে ফিসফিস করে বলল, আজকে বাড়িতে কেউ নেই, এটাই তো রোমাঞ্চ করার সঠিক সময়। নিমুর বেশ ভালো লাগে রিয়াজের এই পাগলামো। হঠাৎ ভেতরে এসে হাজির হয় নূর ও সাহা। উপস ভাইয়া, সরি সরি। নিমু ওদের দেখে লজ্জা পেয়ে সাইডে সরে দাঁড়ালো। নূর ফিক করে হেসে উঠল। ইস ভাই, ভাবি তো সেই আগের জুটি একদম রোমান্টিক। সাহাও নিমুকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, আহা ভাবি, কি ব্যাপার বলো তো, এত রোমান্টিক হও কি করে তোমরা? তখনই নূর ফোরন কেটে বলে, হ্যাঁ হ্যাঁ বলো, যাতেও কিছু শিখতে পারে। এখন তো বিয়েটা মহিলা, তাই তো। বেচারি নূর মলিন মুখে বলে তৎক্ষণাৎ সবাই হু হু করে হেসে উঠল। রুমে মেয়েলি সুবাস পাচ্ছে পৃথক, খুব সুন্দর সুবাস। তৎক্ষণাৎ চোখ বুজে ঘ্রাণ টেনে নিল, আশেপাশে ভালো করে লক্ষ্য করেও কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল না। অতঃপর দেখলো ওই রুমের দরজা বন্ধ, যা আন্দাজ করার তা বুঝতে পারল। বাইরের সুট খুলে কালো রঙের একটা ট্রাউজার নামিয়ে নেয় পৃথক, অপেক্ষা করে নূরের বাইরে আসার। খড় করে দরজা খুলে বাইরে আসে নূর। হঠাৎ সামনে পৃথককে দেখে চমকে ওঠে। এই মুহূর্তে তাকে এখানে আশা করেনি, না জানে এখন কত বোকাই না তাকে দেবে। সেটা ভাবতেই শিউরে উঠল নূর। লোকটা নিজের ঘরে কাউকে আসতে দেয় না, মূলত পছন্দ করে না। এদিকে নূর প্রায় বার কয়েক এসেছে। আপনি? পৃথক নড়ে চড়ে উঠল। আমার রুম, আমি থাকাটা কি অস্বাভাবিক? নূর এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে। পৃথক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে চোখ রাখতে পারছে না নূর। পৃথক ওয়াশরুমে চলে গেল। নূর যেন হাফ ছেড়ে বাঁচল। নূর সেই কখন বাড়ি চলে যেত, কিন্তু নিমু এবং সাহা দুজনে বলেছে আজ থাকার কথা। সাহা কিছুক্ষণ আগেই চলে গেছে, সোহান এসে নিয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে কাল দিয়ে যাবে, যাতে সাহা কিছুদিন থাকতে পারে এখানে। নিমুকে বলেছিল নূর সাহার রুমে থাকবে, কিন্তু তা হতে দেয়নি নিমু। বেশ গুছিয়ে বাহানা দিয়েছে যে সাহার রুম অপরিষ্কার হয়ে আছে, তুমি বরং পৃথকের রুমে থাকো। একসাথে থাকবে কথাটা ভাবতেই অন্তপুরে জলোচ্ছ্বাস হচ্ছে তার। বুকের ভেতর দ্রুম দ্রুম শব্দ বেড়েই চলেছে। পরনে কালো ট্রাউজার এবং সফেদ টি শার্ট পরে বের হয় পৃথক। চুলগুলো থেকে জল গড়িয়ে পড়ছে। হাতে থাকা টাওয়াল দিয়ে মাথা মুছে পূর্ণ দৃষ্টি ফেলে নূরের দিকে পৃথক। কি হয়েছে, এভাবে জড়সড় হয়ে বসে আছিস কেন? নূরের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই প্রাণ পাখি বেরিয়ে যাবে, যতই মুখে বলুক সে পৃথক ভাইয়ের বউ। কিন্তু সামনাসামনি একাকী ঘরে তাকে দেখে কেউ বলতেই পারবে না মেয়েটা পৃথককে দেখে লজ্জায় লাল হয়ে উঠেছে। পৃথক ভাই আসলে। নূর কিছু বলতে অক্ষম, তার পূর্বেই পৃথক পুরুষালী ঠোঁট দিয়ে চেপে ধরে নূরের অদরখানি। বারংবার কেঁপে উঠল নূরের ছোট্ট শরীরটা। এক পর্যায়ে সেও প্রতিক্রিয়া দেখালো পৃথকের প্রতি। গলা জড়িয়ে ধরে তার, এক সময় বাজা কোলে তুলে নেয় নূরকে পৃথক। এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। নূর কিছু বলছে না, আস্বাদন করতে ব্যস্ত সে। পুরুষালী বলিষ্ঠ হাত দুটি স্পর্শ করছে নূরের স্পর্শকাতর জায়গাগুলো। সফেদ টি শার্ট খামচে ধরেছে নূর। পৃথক ভাই, বউজান। এক বালতি পানি এনে মুখের উপর ফেলে পৃথক প্রচন্ড রকম ভয় নিয়ে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসে নূর। পৃথক ভাই, এটা কি করলেন? অনেকটা রেগে চেঁচিয়ে উঠল নূর। পৃথকও বের গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠে, তুই কোন রাজের রাজকুমারী? এত বেলা পর্যন্ত ঘুমাস, বের হো আমার রুম থেকে। নূর খেপে যায়, উঠে দাঁড়ালো বিছানার উপর। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি আমার বিউটি স্লিপ নষ্ট করে দিলেন। আপনাকে তো আমি। নূর বিছানা থেকে নেমে গিয়ে পৃথকের চুল টানতে লাগলো। ছাড়বো না, আজ এসবার নাহি তো ওসবার। ডাইনি বুড়ি ছাড় আমাকে, না হলে কাঁচা চাপ দিয়ে খাবো। তার আগেই আমি আপনার চুল ছিঁড়ে দেব। নূর ঘুমের মধ্যে পৃথকের চুল টানতে শুরু করে। ককিয়ে উঠল পৃথক, এই মেয়ে ছাড়, নূরের বাচ্চা ছাড় আমাকে। চুল টানছিস কেন? নূর ঘুমের মধ্যেই পৃথককে বলল।
লাথি মার, বলেই এক লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল পৃথককে নূর। ও বাবা, আমার কোমর গেল রে! ব্যথায় কোকিয়ে উঠল পৃথক। নূরের ঘুম ভেঙে গেল। সে দেখল পৃথক নিচে বসে আছে। হঠাৎ পৃথককে নিচে দেখে আশ্চর্য হলো সে। এ বাবা, পৃথক ভাই, আপনি ওখানে কি করছেন এত রাতে? পৃথক রাগে ফুঁসতে থাকে, ধমক দিয়ে দিয়ে হিসিয়ে বলল, বেয়াদব মেয়ে, আমাকে লাথি মেরে ফেলে দিলি। শুধু লাথি কি বলছি, তুই তো চুলগুলো শেষ করে দিয়েছিস। নূর ব্যাপারটা বুঝতে পেরে জিভে কামড় দেয়, মনে মনে বলল, এটা কি করলাম আমি? এবার ম্যানেজ দিতে হবে। নূর নিজেকে ধাতস্থ করে বিছানা থেকে নেমে পৃথককে ধরে তুলে, কি বলুন তো, নিজেই হয়তো স্বপ্নে হাডুডু করছিলাম, তার মধ্যে দেখলাম আপনি এসে গেছেন মাঠে। তখন আমার মাথায় একটা কথাই ঘুরছিল, নূর, তোকে জিততেই হবে, তাই জন্য দেলাথি। এরপর পৃথক নূরকে কথা পিঠে থামিয়ে দিল। তারপর তুই আমাকে লাথি মেরে বিছানা থেকেই ফেলে দিলি। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পৃথক ফের বলল, তোকে বিয়ে করলে তো দেখছি দুদিনে আমাকে মেরে ফেলবি। ওমাগো, কোমরে কি জোরে লাগলো! নূর কিছুই বলল না, আল্লাহ আল্লাহ করতে লাগলো যাতে পৃথক তাকে মেরে টেরে না দেয় আবার। নূরের ভাবনার মধ্যে পৃথক ওর কান টেনে ধরল। মনটা বলছে, থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দি। আহা, ভুল করছেন, 32 না 30 হবে। কি বুঝলেন না? আম্মু বলেছে আমার এখনো আক্কল দাঁত উঠেছি, 2 দিকে আরো 2টি দাঁত উঠতে বাকি আছে। এখন আপনি বললে 32, কিন্তু আমার দাঁত তো 30টা। পৃথকের মাথায় রীতিমত আগুন ধরে গিয়েছে। সে ধমক দিয়ে বলে, তুই কি আমাকে উঠাতে চাস? নূরের বাচ্চা, তুই নিজে যাবি নাকি আমি বের করব? আমি বের করলে পা আর জায়গায় থাকবে না। নূর গুটি গুটি পায়ে সুর সুর করে বের হয়ে গেল। সে জানে পৃথক রেগে গেলে কি করবে, তাই আর বিরক্ত করল না। চুপি চুপি সাহার রুম খুলে ওখানেই শুয়ে পড়ল। আপনার সাথে বসে খাবো মামা। সকাল সকাল সবাই একসাথে নাস্তা করতে বসেছিল, তখন নূর এসে পৃথকের জায়গা দখল করে নেয়। সাফিন চৌধুরীর পাশে চেয়ারে পৃথক সবসময় বসে, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। নূর এসে বসল। তৎক্ষণাৎ সাফিন চৌধুরীর খাওয়া প্রায় শেষের দিকে। তিনি উঠতেই যাবেন, তখন নূর ওনার হাত ধরে আদরে আবদার করে বসে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। মেয়েটা বড্ড বাবা পাগল, কিন্তু ওকে বাবার ভালোবাসা দেওয়ার আগেই বাবা নামক মানুষটি হারিয়ে গেছে। পৃথক সিঁড়ি বেয়ে নামতে নামতে নূরের আচরণে একটু কেঁপে ওঠে। নূরের পাশের চেয়ারে পৃথক এসে বসল। নূর সাফিন চৌধুরীর হাত ছেড়ে দেয়। সাফিন চৌধুরী আদরে হাত রাখে নূরের মাথায়। হ্যাঁ, অবশ্যই খাবি। এই নূরজাহান, তাড়াতাড়ি ওর প্লেটে খাবার দাও। হ্যাঁ, দিচ্ছি। নূরজাহান চৌধুরী নূরের প্লেটে খাবার তুলে দেন। তৎক্ষণাৎ সাফিন চৌধুরী রুটির এক টুকরো মুখে তুলে দিল নূরের। নূর প্রচন্ড উৎসাহ নিয়ে খেতে লাগলো। বার কয়েক পৃথকের দিকে তাকায়। পৃথক নিষ্পলক চেয়ে আছে। মেয়েটা বড়ই অদ্ভুত, একটু চঞ্চল বটে, কিন্তু সরল, খুবই সরল মনের। তাই সেই পৃথক চৌধুরী এত ভালোবাসে ওকে, কিন্তু প্রকাশ করে না। তবে করবে খুব শীঘ্রই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই নূর টিভি ছেড়ে বসে রইল। পৃথক হাত ঘড়িতে সময় দেখে নিল, 9:30 বাজে। রিমোট নিয়ে টিভি অফ করে দেয় পৃথক। চল, রেডি হো, কলেজে যাবি না? কলেজে যাওয়ার কথা শুনে শুকনো ঢুল গিলছে নূর। আজকে কলেজে টেস্ট আছে। এদিকে নূর কিছুই পারে না। 2 মাস হয়ে গেল সে বই খুলেও দেখেনি এখনো। নূর মলিন মুখ বানিয়ে আওড়ালো, পৃথক ভাই, আজ না আমার খুব পেটে ব্যথা করছে। আজ কলেজে না গেলে হয় না। পৃথক পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো, ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, এত সময় পেটে ব্যথা করেনি? যেই কলেজের কথা বললাম তাতেই পেটে ব্যথা শুরু হয়ে গেছে। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু তাতে পৃথকের কোনো ভাবান্তর নেই। যা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, মক রেটিং লেট অলরেডি। নূর সুর সুর করে উপরে সাহার রুমে চলে গেল। নিজের ব্যাগ নিয়ে আবারও নিচে আসে। পৃথক নূরকে নিয়ে কলেজে গেল। গেটের কাছে নামিয়ে দেয় নূরকে পৃথক। যা, কলেজে আমি বিকেলে নিতে আসব। নূর এবার কলেজের ভেতর দেখে, আবার পৃথককে দেখে মুখে হাসি ঝুলিয়ে বলল, আপনি যান না পৃথক ভাই, আমি ভেতরে যাচ্ছি।
আপনার না অফিসের দেরি হচ্ছে, যান যান। পৃথক ভ্রুকুটি করে তাকালো নূরের দিকে। হঠাৎ এত তাড়া দেওয়ার কারণ বুঝতে পারল না পৃথক। তার উপর আজ নূর বাহানাও করেছে না কলেজে যাবে না বলে, হঠাৎ হলো কি? নূর অপেক্ষা করছে পৃথকের যাওয়ার জন্য। পৃথক দাঁড়িয়ে রইল। নূর ধীর পায়ে হেঁটে কলেজের ভেতর ঢুকে। পৃথক গাড়ি নিয়ে বেরিয়ে পড়া মাত্র নূর পিছনের দেয়ালের কাছে যায়। ইতিমধ্যেই সাহা ওখানে উপস্থিত হয়। কিরে, তুই এখানে কি করছিস? ক্লাসে চল। না না, আমি ওই ক্লাস করব না, ইনফেক্ট আমি এখন বাড়ি যাব। সাহা অবাক হলো। কি? বাড়ি যাবি মানে কি? ক্লাস করবি না? আজকে তো টেস্ট আছে। নূর তুড়ি বাজিয়ে বলল, ওই জন্যেই তো করবো না ক্লাস। বিশ্বাস কর, তোর ভাইয়ের কসম, আমি কিচ্ছু পাই না। সাহা কপালে হাত দিয়ে বলল, ওহো, তুই চিন্তা কেন করছিস? আমি আছি তো, আমি হেল্প করব তোকে। নূর মুখ বাঁকিয়ে বলল, না বাবা, কেমিস্ট্রি স্যার কি করা, কি নজরদারি করে, অমন ভরসায় আমি যাব না, মানে পরীক্ষা দেব না। তুই বরং আমাকে সাহায্য কর, আমি দেয়ালে উঠছি, তুই আমাকে ব্যাগটা দিয়ে দিস। সাহা বাধ্য হয়ে বলল, ওকে। অতঃপর নূর কলেজের পিছনের দেয়ালের উপর উঠে কোনো রকমে নিচে লাফিয়ে পড়ল। সাহা ব্যাগ ছুড়ে দেয়। নূর যেই সামনের দিকে হাঁটতে যাবে তখনই চোখ গেল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে, মুখশ্রী জুড়ে স্পষ্ট রাগের চাপ। আপনি জানি? কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে নূর। পৃথক কিছুই বলল না। নূরের হাত ধরে টেনে গাড়িতে বসায়, অতঃপর ফিরে যায় বাড়িতে। তবে সেটা নূরের বাড়ি। চিলড্রেন হোমে গিয়েছে রিয়াজ, নিমুকে খুশি রাখতে চায় সে। মেয়েটা রুম রাতে তার বুকে মাথা রেখে নৈশব্দে চোখের পানি ফেলে। মিসেস সাবিনা বলেছেন সদ্য জন্ম নেওয়া এক শিশুর মা মৃত্যু বরণ করেছে এবং কি শিশুটির বাবাও তাকে নিতে চাইছে না, সেই জন্য এই হোমে রেখে গিয়েছে। সেই বাচ্চা শিশুকে দেখতে এসেছে রিয়াজ। আসুন মিস্টার রিয়াজ, বাচ্চাটা ভেতরেই আছে। জি চলুন। মিসেস সাবিনা রিয়াজকে ভেতরের একটি রুমে নিয়ে যান। বেডের উপর শুয়ে আছে ফুটফুটে একটা ছেলে। পিটপিট চোখ করে তাকিয়ে আছে তার দিকে। মাশাআল্লাহ, বাচ্চা কত কিউট দেখতে। আরেকে নাকি ফেলে চলে গেছে। দীর্ঘশ্বাস ফেলে রিয়াজ, কত আহাজারি করেও একটা বাচ্চা পাচ্ছে না তারা। আর সেখানে কি নির্দয় বাবা এই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। তো মিস্টার রিয়াজ, কি ভাবছেন? আপনি কি ওকে অ্যাডপ্ট করতে চান? রিয়াজ এক বাক্যে বলে ওঠে, জি মিসেস সাবিনা, আমি ওকে অ্যাডপ্ট করতে চাই। যা যা ফর্মালিটি আছে প্লিজ সব বলুন আমায়। অতঃপর রিয়াজ বাচ্চাটিকে অ্যাডপ্ট করে নেয়। মনে মনে ভাবে তার প্রাণপ্রিয় বউ নিশ্চয়ই খুশি হবে। কি করছেন পৃথক ভাই? ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। পৃথক এক প্রকার কামড় বসাচ্ছে নূরের ঠোঁটে। গাড়িতে উঠা মাত্র পৃথক হনহনিয়ে গাড়ি নিয়ে বের হয়। একটাও কথা বলছে না সে। গুরুগম্ভীর মুখশ্রী তার। নূর আর চোখে তাকাচ্ছে বারবার। হঠাৎ কি ভেবে পৃথক রাস্তার ধারে বড় একটা গাছের নিচে গাড়ি থামালো। কি হয়েছে পৃথক ভাই? পৃথক সিট বেল্ট খুলে নূরের হাত ধরে টেনে কাছে নিয়ে আসে, নিজের পুরুষালী ঠোঁটে ঠোঁট চেপে ধরে। প্রথম দিকে আবেশে চোখ বুজে নেয় নূর, পরক্ষণে বুঝতে পারল পৃথক নিজের সুচালো দাঁত বসিয়ে দিচ্ছে। ব্যথায় কোকিয়ে উঠল নূর। এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পৃথককে। কেন, ভালো লাগেনি? নূর নাক মুখ কুঁচকে বলল, সে একদম মজা না, আপনার মুখের টেস্ট কি বাজে আকুতু। পৃথকের মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কি তোর কাছে বাজে লাগলো? অবশ্যই, দাঁত ব্রাশ করেন না। ছেছে, শয়তান মায়া। হি হি। পৃথক পকেট থেকে চকলেট বের করলো, ফট করে মুখে গুজে বলল, আরেকটা দেয়। নূর কিছু বলার পূর্বে পৃথক আরো একবার আস্বাদন করলো নূরের অদর। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। এবার নূর হামি দিয়ে বলল, ইয়াম্মি ইয়াম্মি। পৃথক ভ্রু কুচকে তাকালো। তাই? নূর বাঁকা হাসে। প্রথমেই টেস্টি ছিল, আরেকটা নেওয়ার জন্য ঢং করলাম, হি হি। তবে রে। নূর ফট করে গাড়ি থেকে নেমে দৌড় দেয়। পৃথক ওর পিছু পিছু ছুটল।
ছোট বাচ্চাকে কোলে নিয়ে আত্মহারা হয়ে উঠে নিমু বাচ্চাকে কোল থেকে নামতেই চাইছে না। কি খাবে না খাবে সেটা নিয়ে তার কি চিন্তা। এসব দেখে আত্মা ঠান্ডা হয়ে যায় নূরজাহান চৌধুরীর। এতদিনে মেয়েটাকে এত খুশি দেখছেন তিনি। বউয়ের খুশি দেখে চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল রিয়াজের। তাহলে সে তার স্ত্রীকে অবশেষে খুশি দিতে পারল। শোনো, তুমি আজকেই ওর জন্য নতুন জামা নিয়ে আসবে কেমন? গাইলগুলো কেমন জানি পুরনো লাগছে। আর হ্যাঁ, ওর জন্য নতুন নতুন খেলনা আনবে। আর কি যেন লাগবে। রিয়াজ নিমুর বাহু ধরে বলল, শান্ত হও জান, সব আনবো। আগে তুমি একটু শান্ত হও। নিমু শান্ত হলো। বাচ্চার পাশে বসল সে। নূরজাহান চৌধুরী অধরে হাসি টেনে বলেন, অবশেষে তুমিও মা হলে নিমু। এবার নিজের বাচ্চা মানুষ করো। নিমুর চোখ দুটো ইতিমধ্যেই ভিজে উঠেছে। কাপা গলায় বলে, মা, আপনারা জানেন না আজ আমি কত খুশি। ও আমার ছেলে, তাই না? নূরজাহান চৌধুরী নিমুর মাথার উপর স্নেহ ভরা হাত রেখে বলল, হ্যাঁ মা, ও তোমার ছেলে, আমাদের বংশধর। তুমিই ওর মা। শান্তির শ্বাস ফেলল নিমু। ভেতরে ভেতরে কত তৃপ্তি অনুভব করছে সে বলার মতো নয়। নূরজাহান চৌধুরী ছেলে এবং বউকে প্রাইভেসি দিলেন। রুম থেকে বের হওয়া মাত্র নিমু রিয়াজকে জড়িয়ে ধরে। ধন্যবাদ তোমায়। ভালোবাসি ম্যাম। আমিও ভালোবাসি স্যার। সাফিন চৌধুরী আজ নূরের বাড়ি গেল। নিজের রুমে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে নূর। রূপা আহমেদ কয়েকবার ডেকে গিয়েছিল তাকে, এই ভর দুপুরে ঘুমাচ্ছে কেন। কিন্তু নূর উঠেনি। তার প্রচন্ড রকম মাথা ব্যথা করছে। চায়ের ট্রে নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলেন রূপা আহমেদ। তা বলুন, কেমন আছেন ভাইয়া? সাফিন চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি। মেয়ে নিয়ে কিন্তু কতদিন আর থাকবো আল্লাহ জানে। সাফিন চৌধুরী চায়ের কাপ টেবিলের উপর রেখে বলেন, এ কেমন কথা রূপা বোন? রূপা আহমেদ সূক্ষ্ম শ্বাস ফেলল। কি বলবো ভাইয়া, মাঝে মাঝে কেমন একটা অস্বস্তি লাগে। মনে হয় এখনই হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করব। সাফিন চৌধুরী চোয়াল শক্ত করে নিলেন। এসব কি কথা? আজ বাদে কাল মেয়ে বিয়ে দেবে, এখন এই সময় তুমি এসব ভাবছো? কি আর করবো ভাইয়া, আপনারা তো আছেন নূরের জন্য। আমি না থাকলে ওর দেখাশোনার কমতি হবে না, এটা আমি জানি। এসব বলো না রূপা বোন, নূর শুনতে পেলে কষ্ট পাবে। অতঃপর দুজন আরো খানিকটা সময় ধরে কথা বলল। গধূলি বেলায় একাকী ছাদে দাঁড়িয়ে আছে নূর। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই শিউরে ওঠে নূর। বলিষ্ঠ হাত দুটো কোমর জড়িয়ে ধরে নূরের। ক্ষণিকের জন্য থমকে যায় নূর। পৃথক দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার নেশায় বুঁদ হয়ে আছে। নূর ফিক করে হেসে উঠল। পৃথক হাসির পিঠে বলে উঠে, এখনো নেশা কাটেনি আমার। নূর চুপ করে গেল। দুপাপি শুধুই হেঁচকা টান দিয়ে আবারও কাছে টেনে নেয় পৃথক। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউজান। নূর থমকালো, চমকালো। কি শুনছে সে? বউজান? আমার বউ হতে চাস পার্মানেন্ট? নূর কি বলবে বুঝতে পারছে না। সত্যি তাকে বউ করবে এই পৃথক চৌধুরী? কি রে হবি? নূর কিছু বলল না। পৃথককে ঝাঁপটে জড়িয়ে ধরল। সত্যি আমাকে বউ করবেন? পৃথক হোটেলে হাসল। না, এখন শুধু বাড়ি নিতে বাকি। বউ তো সেই কবে হয়ে গেছিস। নূরের হাতের বাঁধন দৃঢ় হয়েছে। সে অবশেষে সফল। নিজের ভালোবাসা পেয়েছে। জিতে গিয়েছে সে। সাহাকাজ শেষে সবে মাত্র বিছানায় এসে শুয়েছে। তারই মধ্যে হুট করে ভারী কিছু নিজের উপর অনুভব করল। চোখ খুলে দেখে সোহান তার উপর শুয়ে আছে। নির্লজ্জ লোক একটা, সরুন। সোহান বাঁকা হেসে ফিসফিস করে বলল, নির্লজ্জ হয়নি এখনো, তবে হতে কতক্ষণ সেটাও কিন্তু জানি না। সাহা সোহানের বুকে আলতো ধাক্কা দিয়ে বলে, বহু শখ কত। সোহান ঝাপটে ধরে সাহাকে। একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠেছে। সকাল সকাল বেশ আয়োজন শুরু হয়েছে চৌধুরী বাড়িতে। সাহা নিজের স্বামী নিয়ে আসবে, সেই জন্য বেশ খাওয়া দাওয়ার আয়োজন করেছে নূরজাহান চৌধুরী। আর ওনাকে সাহায্য করছে নূর।
নিমু তিফানকে সামলাচ্ছে, বাচ্চা আনার পর তিফান নাম রাখে নিমু। এই নামটা তার ভীষণ পছন্দ, তাই সেটাই লাগলো। ধূসর রঙা পাঞ্জাবি পরে অপেক্ষা করছে পৃথক, সাহাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই সাহা এবং সোহান চলে আসে। আসসালামু আলাইকুম পৃথক ভাইয়া, কেমন আছো? পৃথক সোহানকে জড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সাহা, কেমন আছিস? সাহা পৃথককে জড়িয়ে ধরে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, আয় ভেতরে। সোহান, তুমিও আসো। সাহা এবং সোহান দুজনে বাড়ির ভেতরে যায়। নূরজাহান চৌধুরী মেয়েকে দেখে জড়িয়ে ধরে, সোহান শাশুড়ির পায়ে ধরে সালাম করে, এসো বাবা ভেতরে। দুজনে সোফার উপর বসলো। নূর সাহাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে, এই মিসেস সাহা। সাহা হেসে উঠল। নূর ধবাস করে ওর পাশে বসে পড়ে, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? সোহান খানিকটা লজ্জা পেল। ওয়ালাইকুম সালাম নূর, ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো, এখন আপনাদের দেখে আরো ভালো লাগছে। নিমু তিফানকে নিয়ে নিচে আসে। সাহা গিয়ে কোলে নেয় তিফানকে। ভাবি, তোমার ছেলে দেখো আমার উপর হিসু করে দিল। সবাই হু হু করে হেসে উঠল। শাহানাক মুখ কুঁচকে নেয়, সোহান মুখ টিপে হাসে। তাতে গা জ্বলে যাচ্ছে সাহার। বিকেলের দিকে সবাই মিলে ঠিক করে বনভোজনের আয়োজন করবে সবাই মিলে। সব ঠিক আছে বলেন নূরজাহান চৌধুরী, তবে ওনারা যাবেন না, বাচ্চাদের মধ্যে বুড়ো বুড়ি গিয়ে কি করবেন? সেজন্য নূরজাহান চৌধুরী না করে দিলেন। পৃথক এবং নূর বার কয়েক বলেছিল ওনাকে, কিন্তু উনি রাজি হন নি। সন্ধ্যায় আইসক্রিম নিয়ে আসে পৃথক, একে একে সবাইকে আইসক্রিম দেয়নি। নূরের জন্য আইসক্রিম নেই, তাতে বেজায় রেগে গেল নূর। পৃথক ভাই, আমার আইসক্রিম কোথায়? পৃথক ভাবলেশহীন ভাবে বলে, ভুলে গেছি আনতে। নূরের ঠোঁটে কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কাতর স্বরে বলল, আপনি আমার জন্য আইসক্রিম আনতে ভুলে গেছেন? সত্যি? পৃথক পিটপিট চোখ করে তাকালো। নূরেই বুঝি কেঁদে দেবে। নিমু নূরকে আশ্বাস দিয়ে বলল, আরে নূর এনেছে হয়তো, ওর রুমে গিয়ে দেখো, তোমার জন্য স্পেশাল আইসক্রিম রাখা আছে। নূর ছুটে পৃথকের রুমে গেল। ওদিকে পৃথকও ওর পিছু পিছু গেল। রুমে প্রবেশ করা মাত্র পৃথক দেখলো একটা ফুলদানি তার পায়ের কাছে এসে পড়ল। চোখ দুটো তার ছানাবড়া হয়ে গেছে। এটুকু সময়ের মধ্যে ভূমিকম্প হয়েছে। নূর চোর ধরা পড়ার মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে। পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো পৃথক। ফুপিয়ে উঠল নূর, মেয়েটা বোধহয় কাঁদছে। কপাল চুলকায় পৃথক। কাছে গিয়ে মাথায় হাত রাখলো পৃথক। চোখ তুলে তাকায় নূর। এত রাগ? নূর আবারও মাথা নুইয়ে নেয়। পৃথক হাসল। বাইরে গেল সে। ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এসে হাতে দিল নূরের। তোর জন্য আনবো না, এটা হতে পারে? পাগলি একটা। নূর আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আইসক্রিম খাওয়া শুরু করে। প্রথম বাইট দেওয়া মাত্র পৃথক ওকে বিছানার কাছে বসিয়ে বলল, আমাকে দিবি না? নূর খেতে খেতে বলে, কেন? আপনি না নিচে খেয়েছেন? পৃথক অধর বাকিয়ে হাসল। আচমকা নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে আশ্রে সে শুষে নেয়। চোখ দুটো বড় বড় আকারের হয়ে ওঠে। এই বুঝি মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। ছি, আপনি কি বাজে! বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠোঁট মুছে নেয় পৃথক। চোখ টিপ দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে থেমে গেল পৃথক। ঘাড় বাঁকিয়ে বলল, আধ ঘন্টা পর রুমে আসবো, সবকিছু যেন আগের মতো ভাই। নূরের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো তাকালো সে। কি? আগে জিপ ফতাফত সব গুছিয়ে ফেল, না হলে খবর আছে। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পৃথকের যাওয়ার পথে। সকাল সকাল সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছে পাহাড়ি অঞ্চলের দিকে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত পৃথক। মূলত হেডফোন লাগানোর একটাই কারণ, তা হলো নূর। সে বকবক করেই চলেছে তো চলেছেই, থামার নাম নেই। তার উপর ওর সঙ্গী হয়েছে সাহাদ। দুজনে কানের মাথা খাচ্ছে পৃথকের। ছোটখাটো মিনি বাস বুক করেছে ওরা, যাতায়াতে কোনো সমস্যা না হয়।
সকালের এই মনোরম দৃশ্য বেশ লাগছে নূরের কাছে, সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করে রাখছে। গাছপালায় ভরপুর একটা জায়গায় এসে বাস থামল। সবাই একে একে নেমে আসে, নিমু, সাহা, সোহান, রিয়াজ সবাই মিলে জিনিসপত্র নামাচ্ছে। নূর তিফানকে কোলে নিয়েছে, তাকে এটা সেটা দেখাচ্ছে। 5 মাসের এই বাচ্চা নূরের হাসিতে বারংবার হেসে উঠছে। বিষয়টি দূরে দাঁড়িয়ে দেখছে পৃথক। কি প্রাণবন্ত সেই হাসি! বাবু লাগবে। হঠাৎ এমন প্রশ্নে চমকে উঠে নূর। পৃথক ঠিক নূরের পিছনে দাঁড়িয়ে আছে। এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না নূর, তাই বোধহয় খানিকটা লজ্জায় আস্ত হয় সে। কি ব্যাপার? নুরিয়া জান্নাত লজ্জা পেল। নূর মুখ বাঁকিয়ে বলল, মোটেও না, আমি কেন লজ্জা পাবো? পৃথক সামনের দিক থাকায় নূরের বা হাত নিজের হাতের মুঠোয় নিল। বউজান। নূর চুপ রইল, তবে তার অধরে এক চিলতে হাসি ফুটে উঠেছে। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। নূর অবাক হলো। সত্যি? হুমন, তবে এখন দেব না, 2 দিন পর। নূর সূক্ষ্ম শ্বাস ফেলল। সাসপেন্স তার একদমই পছন্দ নয়, এখন 2 দিন কি করে অপেক্ষা করবে সে? নূর, এদিকে আয়। আসছি। সাহা ডাকা মাত্র নূর তিফানকে পৃথকের কোলে দিয়ে সাহার কাছে গেল। যাওয়ার পূর্বে এক নজর পিছন ফিরে তাকালো। পৃথক তিফানের সাথে দুষ্টুমি করছে, তা দেখে মুচকি হেসে নূর বিড়বিড় করে আওড়াল, আমাকে বলে পাগল, নিজেই তো বড় পাগল। সুন্দর এই প্রকৃতির সাথে হই হুল্লোড় করে রান্না বান্না করার মজাই আলাদা। সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছে, কাটাকাটি করা, রান্না বান্না সবাই মিলে করেছে। দুপুরের দিকে ঘাসের উপর মাদুর পেতে বসলো সবাই। সাহা এবং নিমু 2 জনে মিলে সবার প্লেটে খাবার দেয়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই রাতে প্রচন্ড রকম জ্বর উঠে নূরের। সারা রাত রূপা আহমেদ নূরের মাথায় পানি দিলেন। সকালের সফেদ পর্দা ভেদ করে সূর্যের রশ্মি এসে মুখে উপচে পড়ছে নূরের। নাক মুখ কুঁচকে নেয়। বিছানা থেকে উঠে বেগুনিতে গিয়ে দাঁড়ালো নূর। বাবা মেয়ে সিউ সমাজ। আকাশের দিকে তাকিয়ে কথাটা বিড়বিড় করে বলল নূর। সকাল থেকে একবারও নূর পৃথককে কল না করায় একটু ভয় পেল পৃথক। মেয়েটা সারাদিন মিস কল করতেই থাকে, পৃথক রিসিভ না করলেও দিনে 15টা মিস কল করবেই নূর। অফিসে গিয়েও মন বসলো না পৃথকের, কেমন জানি হাঁসফাঁস লাগছিল তার। তীব্র এই রোদ্দুরে হেঁটে বাড়ির কাছে একটা ফার্মেসিতে গেল নূর। প্রচন্ড মাথা ব্যথা করেছে তার, ওষুধ নিতে হবে। সকালের দিকে জ্বর কমে গিয়েছিল। রূপা আহমেদ থাকতে চেয়েছিলেন, কিন্তু নূর থাকতে দেয়নি। জোর করেই অফিসে পাঠিয়েছে। গাড়ি নিয়ে আসছিল পৃথক। রাস্তায় লালচে রঙের জামা পরে নূরকে দেখে গাড়ি থামিয়ে দিয়েছে। নূরকে ফার্মেসিতে দেখে চিন্তার ভাঁজ পড়ল পৃথকের কপালে। গাড়ি থেকে নেমে এগিয়ে গেল ফার্মেসিতে। নূর। হঠাৎ পুরুষালী কণ্ঠে ভড়কে গেল নূর। ঘাড় ফিরিয়ে দেখছো পৃথক দাঁড়িয়ে আছে। প্রথম দিকে একটু ভয় পেলেও তা পরক্ষণেই কেটে যায়। ও আপনি? পৃথকের চোখ দুটো আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটির দিকে। চোখের নিচে কালো দাগ পড়েছে, মলিন মুখ হানি। শরীর দেখে যে কেউ বলে দেবে বেশ দুর্বল সে। আপনি? পৃথক চট করে নূরের কপালে হাত রাখলো। জয়গা পুড়ে যাচ্ছে এমন অবস্থা। জ্বর উঠেছে তো? এখানে কেন? নূর ফুস করে শ্বাস টেনে বলল, মাথা ব্যথা করছে খুব, তাই মেডিসিন নিতে এসেছিলাম। পৃথক চট করে নূরের হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। তাড়াতাড়ি উঠো, আমি আমার পরিচিত ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। নূর আপত্তি জানালো, না না, ডক্টরের কাছে যেতে হবে না, আমি বরং শুধু মাথা ব্যথার ওষুধ নিয়ে নিই, তাহলেই হবে। পৃথক দাম্ভিকতার সাথে বলল, চুপচাপ গাড়িতে বস, আর একটাও কথা শুনতে চাই না। নূর আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো। গাড়ি গিয়ে থামলো হসপিটালের সামনে। ডক্টরের চেম্বারে গেল 2 জনে। পৃথক চৌধুরীকে দেখে ডক্টর আফজাল হোসেন। হ্যালো মিস্টার পৃথক, কেমন আছেন? হাই ডক্টর, জি ভালো আছি। তবে কি হয়েছে মিস্টার পৃথক? আসলে সি ইজ মাই ওয়াইফ মিসেস নূর চৌধুরী, ওনার একটু শরীরটা খারাপ। আপনি যদি একটু দেখে নিতেন। জি অবশ্যই। হ্যালো মিসেস চৌধুরী, আপনি এখানে বসুন।
নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে পৃথকের দিকে। লোকটা নিতান্তই বেয়াদব, তাহলে সব সময় গোপনে তার সাথে অমন করত। এই তো বেশ, তাকে বউ বলে পরিচয় করিয়ে দিচ্ছে, তাহলে আগে কেন অমন করত? শয়তান একটা। ডক্টর নূরকে ভালো করে দেখলেন, তারপর কিছু ওষুধ লিখে দিলেন। পৃথক বেরিয়ে গিয়ে ওষুধগুলো হসপিটালের ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নেয়। সেই দিন আরও বাড়িতে ফিরতে দেয় না পৃথক নূরকে। চৌধুরী মহলে নিয়ে গেল। নূরের জ্বর শুনে ব্যতিব্যস্ত হয়ে উঠে নূরজাহান চৌধুরী পৃথককে বারবার করে জিজ্ঞেস করেছে ডক্টরের কাছে গিয়েছিল কিনা। পৃথক ওনার হাতে ওষুধগুলো তুলে দিলেন। নিমু নূরকে পৃথকের রুমে নিয়ে গেল, বিছানায় শুয়ে দেয়। চুপচাপ বিছানায় শুয়ে রইল নূর, নিজের অজান্তেই ঘুমের রাজ্যে বিচরণ করে। রাত 11টা ছুঁই ছুঁই অবস্থা। পৃথকের বুকে নূরের গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঘুম ভেঙে গেল নূরের, এপাশ ওপাশ করছে সে। একটুও শান্তি লাগছে না তার। জ্বর যেন ভেতর থেকে চেপে ধরেছে তাকে। শরীরের ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল নূর। কান্নার শব্দে নড়ে চড়ে উঠল পৃথক। হাতে বেড সাইড লাইটের সুইচ অন করল। তীব্র আলো চোখে পড়তেই চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। কি হয়েছে নূর? কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। নূর কেঁদেই চলেছে। পৃথক আলগোছে জড়িয়ে ধরে তাকে। নূরের শরীরের সব উষ্ণতা শুষে নিচ্ছে সে। অনুভব করতে পারছে নূরের কাঁপুনি। আমার খুব কষ্ট হচ্ছে পৃথক ভাই, ভালো লাগছে না একটু। পৃথক নূরের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। মনে মনে ভাবে নূরকে এভাবে আর রাখা যাবে না। গা ধুইয়ে দিতে হবে, এই রাত বিরেতে কাউকে রাখতেও পারবে না। ওয়াশরুম থেকে পানির বালতি নিয়ে আসে পৃথক। একে একে নূরের পরনের জিন্স প্যান্ট এবং টপসটা খুলে দিল। নূর জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। পৃথক নূরের গা ধুয়ে দেয়। অতঃপর নতুন একটা জামা পরিয়ে দিল নূরকে পৃথক। রাত প্রায় 2:30টার সময় জ্বর ছাড়লো নূরের। মেয়েটা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। ওর পাশেই বালিশে হেলান দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পৃথক। এই নিন আপনার নাস্তা। আর শুনেন, মা বাবা খালার বাসায় গিয়েছে, যাওয়ার সময় বলেছে চিন্তা না করতে। খাবারের প্লেট সেন্টার টেবিলের উপর রেখে কথাগুলো বলল সাহা। সোহান অফিসের জন্য রেডি হচ্ছিল। সাহাকে দেখে কাছে এগিয়ে গেল। হাত ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। তাহলে তো আজ রোমাঞ্চ করার খুব বড় সুযোগ পেয়েছি, তাই না? সাহা মুখ বাঁকিয়ে বলে। জি না, অফিসে যেতে হবে, ভুলে গেছেন। বহু যাব না অফিসে। কাল মা বলেছিল নূর নাকি খুব অসুস্থ। দেখতে যাব ভাবছি। সোহান হাত ঘড়ি দেখে নিল। এখন 9টা বাজে। তুমি 4টার দিকে রেডি থেকো, আমি এসে নিয়ে যাব। সাহা বেজায় খুশি হলো। সত্যি? জি। আই লাভ ইউ। লাভ ইউ টু। মুখের উপর সূর্যের আলো পড়তেই তন্দ্রা কেটে যায় নূরের। শোয়া থেকে উঠে বসল সে। মাথা চেপে ধরল। জ্বরটা নেই, তবে শরীর বেশ দুর্বল লাগছে তার। উফ, এত ক্লান্ত লাগছে কেন? মাথা নিচু করে নেয় নূর। নিজের পরনে কলাপাতা রঙের জামা দেখে চমকে উঠে সে। এগুলো তো সে পরেনি। ভালো করে লক্ষ্য করে দেখল বিছানার কাছে নিচে বালতি রাখা আছে, তাতে পানিও আছে। পাশেই পৃথককে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে সবকিছু বুঝতে পারে নূর। মুহূর্তে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ভেতরে ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। বুকের ধুকপুক শব্দ তীব্র হচ্ছে। লজ্জা ভয় সবকিছু মিলিয়ে একাকার অবস্থা নূরের। সে উঠে বেকুনিতে গিয়ে দাঁড়ালো। ঘাড়ে তপ্ত শ্বাস পড়া মাত্র শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে লাগছে নূরের। এত লজ্জা! নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কিঞ্চিৎ ফাঁক করে শ্বাস টেনে নেয়। পৃথকের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। জ্বর কমেছে বউজান। নূর পারল না দাঁড়াতে। তড়িতে পৃথককে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। বাগানে বসেছিলেন সাফিন চৌধুরী। কিছুক্ষণ পূর্বে রুবা আহমেদের সঙ্গে কথা হয়েছে ওনার। ওরা দুজনে ঠিক করেছে পৃথক এবং নূরের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। বড় একটা গাড়ি এসে থামে গেটের কাছে। গাড়ি থেকে নেমে আসে সোহান এবং সাহা। ওদের দেখে অন্তত খুশি হয় সাফিন চৌধুরী। তুই ঠিক আছিস? সাহার রুমেই ছিল নূর। সাহার প্রশ্ন শুনে মিষ্টি হাসি টানে অতরে। হুমরে, আমি এখন অনেকটাই সুস্থ আছি।
জি, সুস্থ তো থাকতেই হবে, আমার ভাই যে এত যত্ন নিচ্ছে। নূরের প্রচন্ড রকম লজ্জা লাগে, সে আজ মনে মনে ঠিক করে নিয়েছে একদম পৃথকের সামনে যাবে না। এত কিছু হওয়ার পর কি করে তাকে মুখ দেখাবে? ইস, কি লজ্জা! উভি, পৃথক ভাইও নাকি যে করে। সন্ধ্যার দিকে জম্পেশ খাওয়া দাওয়া হয় সবার। নূর সাহা, নিমু এবং নূরজাহান চৌধুরী একই রকম শাড়ি পরে, আর ছেলেরা একই রকম পাঞ্জাবি গায়ে তোলে। সবাই মিলে ফটোশুট করে। এসবের মধ্যে পৃথক তার বউজানকে শাড়িতে দেখে ঠোঁট কামড়ে ধরে। মেয়েটা একটু বেশি রূপবতীটা তো আগে দেখেনি। উফ, মেয়েটা পা গল করে ছাড়বে, আজ তো আর ওকে ছাড়া যাবে না। ক্লান্ত শরীর নিয়ে রুমে যেতেই লাইট অফ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে নূর। রুমে আরো একজনের অস্তিত্ব টের পাচ্ছে সে। কে? নূর জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো শব্দ শোনা গেল না। নূর তেমন একটা পাত্তা দিল না। হঠাৎ কেউ ঘরে হাত রাখা মাত্র শিওরে ওঠে নূর। পৃথক ভাই! চেঁচিয়ে ওঠে নূর। হুশ, আস্তে। আমি। আপনি? পৃথক ফিক করে হেসে উঠল। ভয় পেয়েছিস? নূর মাথা নাড়িয়ে বলল, হুম, খুব। বহু ভয় পেতে হবে না। কিছুক্ষণ চলল নীরবতা। পৃথক তর্জনী আঙ্গুল দিয়ে নূরের থুতনি ধরে মুখটা একটু উঁচু করল। সকাল থেকে আমার সামনে আসছিস না কেন? নূরের নাকের ডগায় সুরসুরি লাগছে খুব। পৃথক ফের বলল, তবে এইবার কাতর স্বরে বলে, আমি তোকে খুব ভালোবাসি, আমাকে ভালোবাসিস না? নূরের বুকের বা পাঁচটা চিনচিনে ব্যথা হচ্ছে। সে তো তার পৃথক ভাইকে পাগলের মতো ভালোবাসে। আমিও ভালোবাসি আপনাকে। সাহা এবং সোহান মাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই সুযোগে রুমে চলে আসে পৃথক। পৃথক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বউজানের দিকে। নূরের ওষ্ঠাধর বারংবার কেঁপে উঠছে, এটা দেখে হাসল পৃথক। আপনি এত খারাপ? পৃথক নূরের কোমর পেঁচিয়ে ধরল। খুব খারাপ, এখনো অনেক কিছু বাকি আছে। এসবের জন্য তুই দায়ী খুব করে। ইস, আমার দোষ নেই। আপনি প্রথম থেকেই খারাপ। তাই আমি খারাপ? আচ্ছা চল একটু ট্রেলার দেখাই। পৃথক নূরের উন্মুক্ত কোমরে স্পর্শ করে বারংবার। পৃথক ভাই! হুশ, জামাই হই আমি। পৃথক নূরকে আলগোছে জড়িয়ে ধরে। নূর সঙ্গ দেয়। হবে না, হবে না, এবার বিয়ের জন্য তৈরি হোক। নূর হাসল। পৃথক বাইরে চলে যায়। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে ছিল চৌধুরী মহলের সবাই। তখন পৃথক সবাইকে চমকে দিয়ে বলে, মা বাবা, আমার বিয়ের সব কিছু রেডি করো, তাড়াতাড়ি বিয়ে করব আমি। সাফিন চৌধুরী গলা ঝেড়ে বলেন, হুহুম পৃথক, এখানে বড়দের কি দেখতে পাচ্ছ না তুমি? আর এত তারা কিসের বিয়ের? পৃথক গলায় হাত দিয়ে বলে, কসম আব্বাজান, আমি আমার বোন ছাড়া আর থাকতে পারবো না। তুমি কি বিয়ে দেবে নাকি ফুপির মেয়েকে তুলে আনবো? সাফিন চৌধুরী বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। এখানে থাকলে নির্লজ্জ ছেলের আর কি কি শুনতে হবে আল্লাহ মালুম। বুঝছো আম্মাজান? নূরজাহান চৌধুরী বিস্ময় নিয়ে বলেন, তুই এত নির্লজ্জ কেন? রিয়াজ ফোরন কেটে আওড়ালো, ওটাই তো ছোটবেলা থেকেই হাহা। পৃথক ভ্রু উঁচিয়ে তাকালো রিয়াজের দিকে। সে ভাবলেশীন ভাবে বসে রইল। নিমু চায়ের কাপ নিয়ে আসে। সত্যি মা, আমার মনে হয় ওদের বিয়ে দেওয়া উচিত এখন। আমার ভাইটা আর কত একা থাকবে। পৃথক খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ ভাবি, একমাত্র তুমি বুঝো আমাকে। নিমু ফিক করে হেসে উঠল। অতঃপর পৃথক অফিসে যাওয়ার জন্য বের হয়। অফিস থেকে ফেরার পথে নূরকে সাথে নিল পৃথক। হালকা বেগুনি রঙের জামা পরেছে নূর। পৃথক বার কয়েক ওকে দেখল। নূর পৃথকের অমন চাউনিতে ভয় পায় প্রথমে, কোথাও তাকে খারাপ দেখাচ্ছে না তো। গাড়িতে বসা মাত্র পৃথক নূরের সিট বেল্ট লাগিয়ে দিল। নূর চুপচাপ বসে আছে। হঠাৎ পৃথক ওর দিকে ঝুঁকে অধরে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দেয়। নূর বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে। পৃথক বাঁকা হাসল। পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয় নূরের নরম ঠোঁটে। কমলার সুমিষ্ট কুয়ার মতো ঠোঁট দুটোতে কামড় বসায়। নূর কোকিয়ে ওঠে। ব্যথা অনুভব করে করে আলতো হাতে বুকে সামান্য ধাক্কা দেয়, কিন্তু সরাতে পারে না পৃথককে। কিছুক্ষণ পর পৃথক নিজ থেকেই ছেড়ে দেয় নূরকে। কোথায় যাবি?
শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? নূর বড় বড় শ্বাস নিচ্ছে আর চোখে তাকায় পৃথক। মাথা নুয়ে নেয় নূর। পৃথককে বড্ড অচেনা লাগছে তার, কেমন একটা হয়ে গেছে। গাড়িটা থামাবেন? পৃথক গাড়ি থামালো। নূর ঝাপটে জড়িয়ে ধরে পৃথককে। আপনি আমাকে কাছে টেনে নিন না, আমার থাকতে ইচ্ছে করছে না দূরে। পৃথক ফোঁস করে শ্বাস টেনে নিল। নেব, এখন ফুপির বাড়ি যাই। না, আপনার বাড়ি যাই, আপনার সাথে থাকবো। পৃথক নূরের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। আর কিছু সময় অপেক্ষা কর, এরপর আমার সাথে থাকবি সব সময়ের জন্য। নূর তাকিয়ে রইল। পৃথক আবার গাড়ি স্টার্ট দেয়। গধূলির আকাশে মেঘ জমেছে, ঝুম বৃষ্টি হচ্ছে। হাতে মেহেদি পরে বসে আছে নূর, বুকের ভেতর ধুক ধুক করছে। তার বিয়ে ভাবতেই আশ্চর্য লাগছে। অবশেষে সে তার পৃথক চৌধুরীর বুকে থাকবে, জড়িয়ে ধরবে তাকে। নিমু হলুদ বাটা করেছে, ঘরোয়া পরিবেশে বিয়েটা হবে তাই নিজেদের মধ্যে সব করছে। হলুদ রঙের আট পরে শাড়ি পরেছে নূর, ফুলের তৈরি গয়না। সাফিন চৌধুরী সবার আগে নূরের গালে হলুদ ছোঁয়া দেয়। নতুন জীবন শুরু করবি মা, নিজেকে সব সময় শান্ত রাখবি, ভয় পাবি না। সাফিন চৌধুরী বরাবর নূরের বাবার মতো সামলেছে তাকে। রূপা আহমেদ সব হার সাফিন চৌধুরীকেই দিয়েছে। যবে থেকে ওনাকে চেনে তবে থেকে সাফিন চৌধুরী নিজের আপন বোনের চেয়েও বেশি আগলে রেখেছে রূপা আহমেদকে। হলুদে হলুদে মাখামাখি সবাই, গান বাজনায় জমে উঠেছে হলুদ সন্ধ্যা। রাতের শেষ প্রহরে ফোন টুং শব্দ করে বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন ধরে নূর। হবালো, বউজান রাতে কিন্তু বাসর ভুলবেন না। নূর ফিক করে হেসে উঠল। করব না বাসর মাই ফুড। পৃথক নাকের পাটাতন ফুলিয়ে বলে, তুই একবার কবুল বল, এরপর দেখবি কি করি। নূর মুখ বাঁকিয়ে বলে, কচু। লাল রঙের লেহেঙ্গা পরে, হাত ভর্তি চুড়ি, গলায় বড় করে একটা হার পরেছে সে। বড় করে ঘুমটা টেনে আছে, কাবিনে সই করতে হাত কাঁপছে নূরের। পৃথক পাশেই বসে ছিল তার, নূরের বা হাত শক্ত করে ধরে, নূর ডান হাতে সই করে। সবাই আমিন বলে অবশেষে দুই মেয়ে ছেলে এক হয়। রুবা আহমেদ সবার অগোচরে চোখের পানি ফেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বাসর ঘর সাজিয়েছে নিমু এবং সাহা, সবাই নূরকে নিয়ে অনেক দুষ্টুমি করেছে। 11টার সময় রিয়াজ নিমু পৃথককে ঘরে দিয়ে যায়। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে নূর, বারংবার শুকনো ঢুল গিয়েছে। পৃথক এসে পাগড়ি খুলে রাখল। কাছে গিয়ে বসে নূরের। বউজান মুখ হানি দেখব। ঘুমটার আড়ালে নূর মুচকি হাসে, কি সেই ডাকটা তার খুব প্রিয়। আর সাথে মানুষটিও, মাথা নাড়িয়ে সম্মতি জানালো নূর। পৃথক ঘুমটা তুলে ধরে। মাশাআল্লাহ। নূর চোখ বন্ধ করে রেখেছে। পৃথক ফুটনি ধরে মুখটা একটু উঁচু করে কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। এগুলো খুলে এই শাড়ি পরো। পৃথক নূরকে একটা লাল রঙের শাড়ি এনে দেয়। নূর সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরেই বের হয় নূর। পৃথক এক নজর দেখল নূরকে, অতঃপর সেও ফ্রেশ হয়ে আসে। জানালার কাছে বসে আছে নূর। গোল থালার মতো চাঁদ উঠেছে আকাশে, জ্যোৎস্না স্নাত রাতে মধুর চন্দ্রিমা একদমই আলাদা। পিছন থেকে জড়িয়ে ধরে পৃথক নূরকে, কিঞ্চিত কেঁপে উঠল সে। বউজান আদর চাই। নূর এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে, ইশকে আবদার। এভাবে সরাসরি আবদার করতে আছে। ওই বউ আদর চাই। নূর মেকি রাগ করে বলে, পারবো না। পৃথক নূরের কোমরে চাপ দিয়ে বলে, তাহলে আমি আদর করি। নূর চোখ বড় করে তাকালো। কি? পৃথক কিছু বলল না। নূরের শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত ছুঁয়ে দেয়। উফ পৃথক ভাই, খুব স্বামী হয়ে আজ থেকে। নূর আজ উল্টো প্রতিক্রিয়া দেখালো, গলা জড়িয়ে ধরল পৃথক। পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে আছে নূর। পৃথক নূরের চুলের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। নূর পৃথকের নাকে ডগায় কাপ মপড়ে দেয়। ব্যথা লাগে তো? নূর খিলখিলিয়ে হেসে বলে, কেন আদর চাই না? চাই, তবে এমন ভাবে নয়। তাহলে? পৃথক নূরকে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয়, বুকে আলতো করে চুমু দেওয়া মাত্র কেঁপে উঠল নূর। নূর পৃথকের ঠোঁট কামড়ে ধরে, একে একে উন্মুক্ত হয় দুটি শরীর।
মিলিত হয় দুটি আত্মা একে অপরের সাথে। পৃথকের পা গল করা কথাগুলো ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে নূরকে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পৃথক পা গলের প্রলাপ করছে। সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল নূরের, উঠে দেখল পাশে পৃথক নেই। চোখ গেল বেলকনির দিকে, খালি গায়ে দাঁড়িয়ে আছে পৃথক। নূর উঠা মাত্র পৃথক কাছে এসে দাঁড়ালো। গুড মর্নিং। নূর বোধহয় লজ্জা পেল, চুপচাপ বসে আছে। পৃথক ঝুঁকে কপালে চুমু দেয়। ফ্রেশ হয়ে আয়, আলমারিতে অনেক জামা আছে। নূর আস্তে করে উঠে গিয়ে একটা জলপাই রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। তৎক্ষণাৎ বেডশিট চেঞ্জ করে সব গুছিয়ে রাখে পৃথক। কিছুক্ষণ পর বের হয় নূর। পৃথক নূরের হাত ধরে জানালার কাছে নিয়ে গেল। বউজান। জি। ভালোবাসি খুব। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। পৃথক শুধালো, কষ্ট হয়েছে? নূর বিড়ালের বাচ্চার মতো বুকে চলে গেল পৃথকের। একটুও না, আমিও আপনাকে খুব ভালোবাসি। জানি তো। আপনার জন্য সারপ্রাইজ আছে। সত্যি? ইয়েস মাই ডিয়ার। সন্ধ্যায় কালো রঙের শাড়ি পরে নূর চোখ কাপড় বেঁধে দিল পৃথক। কিছুক্ষণ পরেই চোখ খুলে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ বউজান। সবাই একসাথে বলে ওঠে, শুভ জন্মদিন নূর। নিজের সামনে একটা টেবিলের উপর বড় একটা কেক রাখা আছে, তার উপর সুন্দর করে লেখা আছে, শুভ জন্মদিন নুরিয়া জান্নাত। আজ যে নূরের জন্মদিন ছিল তা একদমই মনে নেই তার। নূর পৃথককে ফিসফিস করে বলল, আপনার মনে ছিল? আমি তো ভুলেই গিয়েছিলাম। পৃথক অধর টেনে হাসল। ইয়েস মাই বউজান, আমার মনে ছিল। এখন থেকে প্রতি বছর 5ই মে আমাদের বিবাহ বার্ষিকী পালন হবে এবং 6ই মে আমার বউজানের জন্মদিন। নূর পৃথকের হাত শক্ত করে ধরে একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করে সবাই মিলে। সবার অগোচরে নূর পৃথকের গালে টুক করে চুমু খায়। পৃথক এক ধাপে গিয়ে সে নূরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সমাপ্ত।